বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন বুদ্ধদেব গুহর লেখা ছন্নমতি। গল্প শুরুর আগে বলে রাখি, আপনাদের কমেন্ট আমাকে গল্প পাঠ করতে উৎসাহিত করে। আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারি আপনারা কোন ধরনের গল্প শুনতে চাইছেন আর আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাই অবশ্যই গল্পে একটা করে কমেন্ট করবেন। আজকের বিশেষ নিবেদন বুদ্ধদেব গুহর ছন্নমতি। নন্দার স্বামী মহেন্দ্র, একমাত্র ছেলে অনিক। সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে এখনকার অনেক ছেলে মেয়েরই মতো স্টেটসে একটা বিশ্ববিখ্যাত কোম্পানিতে কাজ করে। বিয়েও করেছে একটি ম্যাঙ্গালোরের মারাঠি মেয়েকে, তার নাম উর্বশী। অনেক ছুটি পায় না। উর্বশী মাস 6 আগে 1 মাসের জন্য দেশে এসেছিল। 20 দিন মা বাবার কাছে কাটিয়ে সে শাশুড়ি নন্দার কাছে এসেছিল বাকি 10 দিনের জন্য। গত সপ্তাহে ফিরে গেছে স্টেটসে কলকাতা হয়ে। অনিক আর উর্বশীর ছেলে মেয়ে নেই, যদিও 3 বছর হলো বিয়ে হয়েছে ওদের। বিয়ের আগে ওরা বছর 2 লিভ টুগেদার করেছে। মাত্র 5 দিনের জন্য দেশে এসে বিয়ে করে ফিরে গিয়েছিল ওরা। ফিরে গেলেও দুজনেই 2 শহরে 2 স্টেটে খুবই দায়িত্বশীল পদে কাজ করে। রোজই কথা হয় ফোনে, কিন্তু দেখা হয় মাসে মাত্র একবার। কখনো উর্বশী যায় অনিকের কাছে বস্টনে, কখনো বা অনিক আসে কানসাস সিটিতে, আমেরিকার এই দক্ষিণ প্রান্তের আঙ্কেল টমস কেবিনের দেশে। খুব আনন্দ হয়। ওদের ছেলে মেয়ে হওয়ার সময় হয়নি, এখনো হয়নি। কবে যে হবে তা ওদের দুজনের কেউই জানে না। অনিকের এখন 35 বছর বয়স, আর উর্বশীরও তাই। ছেলে মেয়ে হওয়ার কোনো আশু সম্ভাবনাই নেই। একটা একটা করে বছর পেরিয়ে যাচ্ছে। প্রতি বছরই ওরা হলিডেতে যায়, কখনো মেক্সিকো, কখনো কন্টিনেন্ট, কখনো বা ভারত মহাসাগরের ওপরে সেসেলস দ্বীপপুঞ্জে। 15 দিন ছুটি। দেখতে দেখতে ছুটি ফুরিয়ে যায় প্রতিবারে। নন্দার স্বামীর নাম ছিল মহেন্দ্র কুমার মাহাতো। ঝাড়গ্রামের কাছে মহেন্দ্রদের পৈতৃক নিবাস, ঝাড়গ্রাম আর শালবনির মাঝামাঝি। অনেক জমিজমা ছিল মহেন্দ্রদের সেখানে, লোকে জোরদার বলত। মেধাবী মহেন্দ্র ডাক্তার হয়েছিল। ডাক্তারি পড়ে বড় শহরে পশা না করে এই আনন্দনগরেই নিজেদের আধা শহরেই প্র্যাকটিস করত, গ্রামের লোকের উপকারের জন্য। বছর 2 আগে কে বা কারা তাকে খুন করে। মহেন্দ্রর খুন হওয়ার সময় ছন্নমতি কলকাতাতে ছিল না। খবরটা পায় মাসখানেক পর। মহেন্দ্র চিরদিনই পরোপকারী, নিজের কথা না ভেবে অন্যের কথাই আগে ভাব। মহেন্দ্রের মতো মানসিকতার ডাক্তার আজকাল খুবই কম চোখে পড়ে। ওর স্বপ্ন ছিল আনন্দনগরে একটি হাসপাতাল গড়ে তুলবে। সেই জন্য ওরই জমির মধ্যে একটি জায়গাও চিহ্নিত করেছিল। আর্কিটেক্টকে দিয়ে হাসপাতালের প্ল্যানও করিয়েছিল। একটি তেলকলও ছিল। অটো রিক্সাওয়ালা বলছিল, নাম ছিল মাহাতো তেলকল। নানা রকম বন্য গাছের বিচি পেশাই করে তেল বের করা হতো সেই তেলকলে, শাল, মহুয়া, করঞ্জ, নিম ইত্যাদি থেকে। মহেন্দ্রর মৃত্যুর আগেই নানা কারণে সেটি বন্ধ করে দেয় মহেন্দ্র মাহাতো। ওরা স্টেটসে যেত। অনেক স্টেটস থেকে বাবার কাজ করতেও আসতে পারে। নন্দা একটি চিঠি লিখেছিল মহেন্দ্রর চলে যাওয়ার খবরটি দিয়ে, ফোনেও জানিয়েছিল। একটি দীর্ঘ চিঠিও লিখেছিল। 9 মাসে 6 মাসে একবার ফোন করে যেতে বলে। কলকাতাতে বিমলানন্দর তেমন কোনো কাজ নেই, ও বিয়েও করেনি। মামাই ঢুকিয়ে দিয়েছিলেন একটি বেসরকারি ফার্মে কেরানিগিরি করতে। বড় ক্ষতি বৃদ্ধি হয়নি। বাঙালি কোম্পানি যেমন চলছে তেমনই চলছে। বড় ভাইদের সংসারে একতলার একটি ঘরে থাকে। ছোট ভাইয়ের স্ত্রীরাই যতটুকু পারে দেখাশোনা করে, তবে অসম্মান করে।
পৈতৃক নিবাস ভবানীপুরের বাড়িতে বিমলের 1/3 অধিকারও আছে আইনতে, কিন্তু সে অধিকারের চেয়েও বড় কথা যে সেই অধিকার প্রতিষ্ঠা করতে বিমলকেও কোনো ঝামেলা করতে হয়নি। ভাইরা আমাকে সসম্মানেই থাকতে দিয়েছে। মাসে 5,000 টাকা করে দেয় সংসার খরচ হিসাবে। ওকে দেখাশোনার জন্য একটি ছেলেও আছে, তার মাইনে বিমলই দেয়। তার বাড়ি সজনেখালি। ছেলেটি বিমলের দেখাশোনা করে আন্তরিকভাবে। টিভি দেখে অবসরপ্রাপ্ত সহকর্মীদের সঙ্গে আড্ডা মেরে কাগজ পড়ে ওর দিন কেটে যায়। ওর কোনো প্রত্যাশাও নেই, হতাশাও নেই। নানা রঙা কাঁঠাল পাতারি মতো দিন ঝরে যায়। এখন আর দিনের হিসেব থাকে না। কিছুদিন হলো ভিআরএস নিয়ে চাকরি ছেড়ে দিয়েছে। ওই দিনগত পাপক্ষয় আর ভালো লাগে না। একটা সময় পর্যন্ত বিমলও রাজনীতি করত, তেমন সক্রিয়ভাবে নয়। বামপন্থাতে অন্য অনেকের মতো সেও বিশ্বাস করত। তারপরে কখন যে সেই বিশ্বাসের ভিত নড়ে গেল তা নিজেই খেয়াল করেন। রাজনীতিতেই ওর বিশ্বাস টলে গেছে। উদ্দেশ্যহীন রাজনীতি করা না করা সমান বলে মনে হয়েছে। কোনো কিছুই আর আগের মতো নেই, ও নিজেও নেই। সকালে উঠে নন্দা তার বাড়ি সংলগ্ন বাগানের গাছগুলির দেখাশোনা করছিল। কাঁঠাল গাছের নানা রঙা পাতাতে জমি ছেয়ে আছে। লাল, হলুদ, পাটকিলে, কালো নানা রঙা পাতা ভারী সুন্দর দেখায়। তবুও তাদের ছাঁট দিয়ে বাগান পরিষ্কার রাখতে। নন্দার একাধিক কাজের লোক আছে। একজনের নাম হাঁদা। নাম হাঁদা হলেও সে আদৌ হাঁদা না, যথেষ্টই বুদ্ধিধর। নন্দার ডান হাত এখন সেই। মহেন্দ্র থাকতে অনেকই লোকজন ছিল। মহেন্দ্রর ডিসপেন্সারির দেখাশোনা করত একজন, তার নাম জগন্নাথ। মহেন্দ্রর মৃত্যুর পরেই তার ছুটি হয়ে গেছে। সে নিজেই এখন হাতুড়ে ডাক্তার হয়েছে। নানা রকম পেটেন্ট ওষুধের ব্যবহার সে শিখে গেছে। ওদের বাড়ির কাছে একটি বটগাছতলাতে কিছু ওষুধপত্র নিয়ে সে বসে। কারোর জ্বর হলে প্যারাসিটামল দেয়। পেটের অসুখ, মাথা ধরা ইত্যাদির জন্য যেসব ওষুধে কাজ হয় তাই দেয়। রোগ তেমন গুরুতর ঠেকলে রোগীর আত্মীয়দের সাইকেল ভ্যানে করে ঝাড়গ্রামের হাসপাতালে পাঠায়। অধিকাংশ রোগী মহেন্দ্রর কম্পাউন্ডার জগন্নাথের ওষুধেই ভালো হয়েছে। খুবই কৃতজ্ঞ জগন্নাথও রোজই নন্দার খোঁজ খবর নেয়। কম্পাউন্ডার মাইতিবাবু ঝাড়গ্রামের অন্য এক ডাক্তারবাবুর কাছে চাকরি জুটিয়ে নিয়েছে। সাইকেল ভ্যান দেখলেই আজকাল নন্দার মন খারাপ হয়ে যায়, বুকের মধ্যে ধরফর হয়। মহেন্দ্রর মর্মান্তিক মৃত্যুর পরে মৃতদেহকে চটে মুড়ে সাইকেল ভ্যানে চাপিয়েই স্থানীয় মানুষে কিছুটা নিয়ে গিয়ে একটি টেম্পোতে চাপিয়ে ঝাড়গ্রামের মর্গে নিয়ে যায়। তারপরে মাধবপুরের শ্মশান। সেই সময় ছেলের অনুপস্থিতি খুবই বোধ করেছিল নন্দা। মহেন্দ্রর মুখে আগুন দিয়েছিল নন্দা নিজে। ছেলে মাঝে মাঝে টাকা পাঠায়, মোবাইলে কথাও বলে, তোমার ইমেল থাকলে ভালো হতো, একটা নাও না মা। নন্দা জানে যে ইমেল নিলেও এখানে ইলেকট্রিসিটির তো কোনো স্থিরতা নেই। ইনভার্টার একটা লাগিয়েছে বটে, কিন্তু তাতেও চলে না, কারণ মাঝে মাঝেই লাগাতার 1-2 দিন কারেন্ট থাকে না। কথা বললেও ছেলে মামুলি কথাই বলে, নিছক কর্তব্য করার জন্যই কথা বলে। নন্দারও ওই দায়সারা কথোপকথন ভালো লাগে না। ওর মন বলে ও মারা গেলেও ওর মুখে আগুন দেবে ওই জগন্নাথ আর হাঁদারা। মিছিমিছি এসব কথাবার্তা কেন? রবীন্দ্রনাথ বলতেন, রক্তের আত্মীয়তা কোনো কাজের কথা নেই। যদিও ইংরেজিতে একটা কথা আছে, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। সে কথা বোধহয় আজ আর খাটে না। মহেন্দ্রর আদর্শ মেনে এখানে নানা সামাজিক ও সেবামূলক কাজের সঙ্গে নন্দা নিজেকে যুক্ত করেছে। মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য স্কুল করেছে। এখানের প্রাথমিক বিদ্যালয়ের 3 শিক্ষকের স্ত্রীরাই নন্দার স্কুলের শিক্ষিকা। নন্দা স্থলপদ্ম গাছটির নিচে দাঁড়িয়ে ফুল দেখছিল।
কয়েক বছর আগে মহেন্দ্র এই গাছটি ঝাড়গ্রামের রথের মেলা থেকে কিনে এনে নিজের হাতে লাগিয়েছিল। তাই এই গাছটির উপরে বিশেষ মায়া আছে নন্দার। এমন সময় একটা অটো এসে দাঁড়ালো বাড়ির গেটের সামনে। এখন সকাল 10টা। বাড়ির নাম রেখেছিল স্ত্রীর নামে মহেন্দ্র, নন্দা। নন্দার লজ্জা করত প্রথম। স্ত্রীকে ভালোবাসার বহিঃপ্রকাশ এমন বেয়াব্য করে দেয়া তার পছন্দ ছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক শোবার ঘর, তার বাইরে একটা লজ্জাবোধ, স্বাধীনতার পর্দা টাঙানো থাকাটাই ভালো। কিন্তু মহেন্দ্র তা মানত না। যখন তখন যেখানে সেখানে সে নন্দার গালে, গ্রীবাতে, গলাতে এবং বুকের চুমুতে। কে কি মনে করলো তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না কখনো। কিছু বললে বলতো, বেশ করব, আমার বউকে আমি যখন খুশি যেখানে খুশি আদর করব। আগন্তুক অটোর ভাড়া মিটিয়ে অ্যাটাচি কেসটা হাতে নিয়ে নামলেন অটো রিক্সা থেকে। হাঁদা বলল, আপনি কার কাছে এলেন? ডাক্তারবাবু তো গত হয়েছেন অনেক দিন। এ খবরটাও কি অটোওয়ালা আপনাকে দেয়নি বাবু? আগন্তুক বললেন, দিয়েছিল তো। তাছাড়া ডাক্তারবাবু চলে যাওয়ার খবর তো আমার জানাই ছিল, কিন্তু আমি তো ডাক্তারবাবুর কাছে আসিনি, এসেছি তার স্ত্রীর কাছে। একটু অবাক হলো হাঁদা, বলল, অ্যাটাচিটা হাতে নিয়ে আগন্তুক ভিতরের বসবার ঘরে শৌচা ঢুকে পড়তে যাচ্ছি। হাঁদা তাকে কোনো মতে ঠেকাল। বাগানের চাপা গাছের নিচে বেঞ্চটা দেখিয়ে বলল, বাবু আপনি ওই বেঞ্চে বসুন, মাকে আমি খবর দিচ্ছি। মাকে কি বলবো? কি বলবে মানে? আপনার নাম ধাম? আমার নাম স্বর্ণমতি। ধাম বলতে এখনো পাকাপাকি কিছুই নেই, তবে এখন কলকাতা থেকেই আসছি। তোমার মাকে আমার নামটা বললেই হবে। এরকম উদ্ভট নাম হাঁদা জীবনেও শোনেন। বেশ অবাকই হল। ভেতরে গিয়ে আগন্তুকের নামটা বলতেই নন্দা তাড়াতাড়ি বাইরে। নন্দাকে দেখে বিমু বলল, বাবা তোমার প্যায়দা তো আমাকে ভিতরে ঢুকতেই দিচ্ছে না, করি কি? মহেন্দ্র চলে গিয়ে আমার যে এমন হাল পড়ে যাবে তা যদি আগে জানতাম তবে তোমার কাছে আসতামই না। ভিতরে এসো। একদিন ঠাট্টা করে তোমাকে স্বর্ণমতি বলে ডেকেছিলাম বলেই কি সেই নামই অন্যের কাছে পরিচয় দেবে? আদা ভুদারা অত বুঝবে না। তাছাড়া আমি তো স্বর্ণমতি অবশ্যই। খোদার নাম ওরকম হলে কি হবে? বুদ্ধি একটুও কম রাখে না। সুবুদ্ধি থাকতে তো ভালো, কুবুদ্ধি না থাকলেই হলো। তা আসা হলো কোথা থেকে? কলকাতা থেকে, আয়া মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে কি? আমার এক পরিচিতর বাড়ি। বাড়ি তো এখন ভিআরএস নিয়ে খোদার শান। ভোজনাম যত্রতত্র স্বয়ং হট্ট মন্দিরে। তা বেশ করেছ, কিন্তু বন্ধু থাকতে তো একদিনও এলে, এসে থাকলেও না কিছুদিন, কত খুশি হতো। আমরা তো এখানে কম দিন নেই। যা কিছু সময় করা যায়, করা উচিত, তা আমার দ্বারা কোনোদিনই করে ওঠা সম্ভব হয় না। তাছাড়া তুমি তো আমার শত্রু নও, তোমার কাছে আসাটাও আশা নয় কি? আমি আসাতে তুমি যদি অখুশি হয়ে থাকো তাহলে বিকেলেই চলে যাও, কি করব বলো? তাছাড়া ভেবেছিলাম মহেন্দ্র থাকাকালীন আমাকে তোমার প্রয়োজন হতো না, এখন হয়তো প্রয়োজন হলেও হতে পারে, তাই চলে এলাম। থাকো, এসেছো যখন তখন কটা দিন থেকেই যাও। তবে ছোট জায়গা, আমি একলা বিধবা। ছোট জায়গার মানুষদের মন তো সচরাচর বড় হয় না, অনেকে অনেক কথা বলবে। বিধবার বাড়িতে পরপুরুষ থাকলে কিছু কথা হবে, যদিও আমি নিজে কিছু মনে করব না। তুমি মনে না করলেই হলো, অন্যে কে কি ভাবলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। গ্রামে থাকলেও আমি গ্রাম্য নই, মহেন্দ্রও তো গ্রাম্য ছিল না কোনো কালে। এসেছে যখন তখন কদিন থেকেই যাও। মাত্র কদিন? আমি তো বাকি জীবনটা তোমার কাছেই থাকবো বলে এসেছিলাম। তুমি ছাড়া আমার আপনজন আর কে আছে? এতদিন যখন
আমি ছাড়াই চলে গেল তখন জীবনের শেষ বেলাতে আমার কাছে কেন? আমার বেলা তো এখনো শেষ হয়নি নন্দা, তোমারও না। মহেন্দ্র আর আমি তো একই বয়সী, দুজনের কারোরই তো বয়স 60 হয়নি। তুমি তো আমাদের চেয়ে বছর 5-এর ছোট, তুমি তো এখনো যুবতীই আছো। তা তো বটে, বাঙালি মেয়েরা তো পুরীতেই বুড়ি। অন্যদের কথা জানি না, তুমি আদৌ বুড়ি হওনি। বিপদ তো সেটাই। নন্দা, আমি তোমার বিপদ হয়ে আসিনি, সম্পদ হয়েই এসেছি। এ কথা তুমি যেমন বুঝবে, তোমার এই গ্রামের মানুষরাও একদিন বুঝবে। মেয়েরা আমাকে কোনোদিনও বোঝেনি, আমিও তাদের প্রিয়জন হয়ে উঠতে চাইনি কখনো, তবে মনে হয় পুরুষেরা বুঝবে। তাই তুমি তাড়িয়ে না দিলে আমি যাব না। এসব কথা পরে হবে, এখন চান টান করো, জামা কাপড় বদলাও, খাওয়া দাওয়া করো, কথা বলার সময় অনেক পাবে। কি রান্না হয়েছে আজ? তোমার রান্না কে করে, তুমি নিজেই? তুমি তেমনই পেটুক আছো, ভোজন বিলাসী। আরে খাওয়াটাও তো একটা বিলাসী, বিশেষ করে এখন যখন লোকে খেতেই পায় না। সেটা ঠিক, রান্না নিজেও কখনো কখনো করি। তুমি কিছু খেতে চাইলে নিজেই রান্না, নইলে একটি সাঁওতালি মেয়ে আছে, সেই রোজকার রান্না করে, তবে রেঁধে বেড়ে দিয়ে চলে যায়, এখানে থাকে না। তার নাম ঝুমরু। আমি যখন এসে উপস্থিতি হয়েছি, আর কারোরই তোমার কাছে থাকার দরকার নেই। আমি তো হাঁদারি মতো তোমার একজন কাজের লোক, এবং অবশ্যই কাছেরও লোক। হাঁদা, তুমি বাবুকে অতিথির ঘরটা দেখিয়ে দাও, বাথরুমে তোয়ালে, সাবান, মাথায় দেওয়ার তেল সব দিয়ে দাও। হাঁদা বলল, এ বাবুকে কি নামে ডাকবো? বাবুর নাম বিমলানন্দ, তুমি বিমল বাবু বলেই ডেকো, অত বড় নামে ডাকার দরকার নেই তোমার। তাই ভালো, কিন্তু আমার বাবু তো ছিলেন একজনই, তাই অন্য কাউকে বাবু বলে আর ডাকতে পারবো না। ডাকার দরকারও নেই। বিমল বাবু তোমার বাবুর ছেলেবেলার বন্ধু, খুবই কাছের বন্ধু। কাছের বন্ধু তো বাবুর এত বড় বিপদে একবারও এলেন না কেন? বিপদ ঘটে যাওয়ার পর আর এসে কি লাভ হতো? তাছাড়া এই বিমল বাবু একটু খ্যাপাটে আছেন, সকলেই যা করেন উনি তা কোনোদিনও করেন না। 2-4 দিন দেখলেই তুমি বুঝতে পারবে তিনি তারই মতো, অন্য কারোর ছাঁচে ঢালা নয়। তারপর বিমলানন্দকে বলল, বিমলা, তোমার শোবার ঘর, চানঘর সব দেখে নাও, খাবে কটায় দুপুরে? যখন দেবে তখনই গিলবো, আমার আবার লাঞ্চ বা ডিনারের সময় আছে নাকি কোনো? হাঁদা ঘর দেখিয়ে দিয়ে চান ঘরে সবকিছু দিয়ে চলে গেল। তারপর নন্দাকে বলল, বিমল বাবুর জন্য এঁচড় পারি মা গোটা 2। অত এঁচড় বিমল বাবুকে একলা খাবেন? তাছাড়া এঁচড় তো আজও রেঁধেছে ঝুমরু। খাবো, আমি তো আসল খাই। বিমল বাবুর নামে রান্না হবে, ঝুমরুকে খবর দিচ্ছি, বিকেলের জন্য এঁচড়ের চপও করতে বলবো। চায়ের সঙ্গে আপনারা খাবেন, আর কাল দুপুরেও এঁচড়ের ডালনা করবে, বেশ তেল ঝাল দিয়ে ভালো করে। গাছপাঠা কিন্তু খুব ভালো করে রাঁধে ঝুমরু। বিমল বাবু ঝাল তেল খান তো? খান, সবই খান। তোমার বাবুর মতো ডাক্তার তো উনি নন, খাওয়ার ব্যাপারে এটা খাবো না ওটা খাবো না এইসব ওর নেই। তুমি জানলে কি করে? এতদিনে তো অভ্যাস বদলে গিয়েও থাকতে পারে। আমি তো খেতেই পাই না বলতে গেলে, খাওয়ার ব্যাপারে কোনো বাছবিছার নেই। 2 মুঠো ভাতের সঙ্গে যা দেবে তাই খাবে, ওসব বিলাসিতা কবেই ছেড়ে গেছে আমাকে। রাতের জন্য কি রেঁধে গেছে ঝুমরু? আমি জানি না, তবে মুরগির ঝোল করাই আছে, আর রুটি করে দেবো গরম গরম। উনি খাবেন তো? জানি না, বিমলবাবু সবকিছু খেতেই খুব ভালোবাসেন। সংসার কখনো করেননি তো, একারই সংসার, হাত পুড়িয়েই খান বলতে গেলে। যে কদিন এখানেই থাকেন উনি, ঝুমরুকে বলবি ভালো মন্দ রাঁধে যেন বিমল বাবুর জন্য। তোর বাবু চলে যাওয়ার পরে তো আমারও খাওয়া দাওয়াতে রুচি নেই। বাবু নেই তা ঠিক, তবে আমরা তো আছি, এই বাবুরও কোনো অযত্ন হবে না। কথাটা যখন উঠলই তখন বলি মা, আপনার খাওয়া দাওয়ার প্রতি আর একটু মন দেওয়া উচিত।
এই 2 বছরে আপনি কত রোগা হয়ে গেছেন তা কি আপনি লক্ষ্য করেছেন? আমার কথা থাক, তোরাই তো সবকিছু দেখাশোনা করিস, দেখিস বিমল বাবুর কাছে আমার মান সম্মান যেন থাকে। তাছাড়া তোর বাবু উপর থেকে সব দেখছেন, কিন্তু বন্ধুর অযত্ন হলে খুবই দুঃখ পাবে। একবার বলে যখন দিয়েছেন তখন কোনো রকম অযত্নই হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন মা। আমি নিশ্চিন্তই আছি। খাওয়া দাওয়ার পর নন্দারই অনুরোধে একটু গড়িয়ে নিল বিনু। খুব ভোরে উঠে বাসে চড়ে মধ্যমগ্রাম থেকে হাওড়াতে এসে ট্রেন ধরে ঝাড়গ্রাম স্টেশনে নেমেছিল। তারপরে অটো স্ট্যান্ড খুঁজে বের করে দরদস্তুর করে অটো ঠিক করে এই আনন্দনগরে আসা। পথের মোড়ে দাঁড়িয়ে 2টো সিঙ্গারা আর 1 কাপ চা খেয়ে অটো যে চালাচ্ছে মালিক বা ড্রাইভার তাকেও খাইয়ে শালবনির পথে আনন্দনগরের দিকে রওনা হয়েছিল। বহু বছর পরে নন্দাকে দেখল বিনু। নন্দার সঙ্গে মহেন্দ্রর বিয়ের আগে থেকে আলাপ ছিল বিমলানন্দ। শোভাবাজারের মেয়ে নন্দা। বিনুর মামাবাড়ির পাশের বাড়িতেই থাকত নন্দারা। স্কুল কলেজে পড়ার সময় নন্দাও তার মামার বাড়িতে থাকত। ওদের মামাবাড়ির দোতলার চওড়া মার্বেলের বারান্দাতে কখনো কখনো নন্দাকে দেখা যেত। চান ঘরে গান গাইতে গাইতে শুনত কখনো। সেই সব গানের অধিকাংশই যে বিনুকে শোনানোর জন্যই গাওয়া এমনও মনে হতো। ওই বয়সে মনে কত কিছুই হয়, সব কথা ঠিক নাও হতে পারে। তবে তখনও বিমু রোমান্টিক ছিল। ওর বয়সে অন্য 10টি বাঙালি ছেলেরই মতো, চেহারাও সুন্দর ছিল। কলকাতা শহরটা তারপর দেখতে দেখতে কত বদলে গেল মানুষজন, তাদের মানসিকতা। ঘূর্ণাবর্তে পড়েই সব লণ্ডভণ্ড হয়ে গেল। প্রেম কাকে বলে এখন ভুলে গেছে মানুষ। এখন শুধুই কামের কাকড়ারা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। যাকে পায় তাকে কামড়াচ্ছে। কোনো বাজবিচার আজকে নেই। বিমুর বন্ধু মহেন্দ্র তখন থাকতো প্রেসিডেন্সি কলেজের হোস্টেলে। বিমুর সঙ্গে কলেজেই আলাপ। মহেন্দ্র বিমুর সঙ্গে বিমুর মামা বাড়িতেও আসত। প্রতি রবিবার বিমুদের বাড়িতেই কাটাত। তখন বিমুর বড় মামা বেঁচে। খাওয়া দাওয়া হই হই লেগেই ছিল। মহেন্দ্রর সঙ্গে নন্দার আলাপ করিয়ে দিয়েছিল বিমুর মামাতো বোন শম্পা। নন্দা তখন শম্পার সঙ্গেই বেথুন কলেজে পড়ত। অনেক কথা মনে হচ্ছিল আনন্দনগরে মহেন্দ্র আর নন্দার বাড়িতে এসে। নন্দার ডান দিকে শোয়ার ঘরের খোলা জানালার পাশের বিছানাতে শুয়ে। পাখাটা চলছিল আস্তে আস্তে। এখনো গরম তেমন পড়েনি, পাখা না চালালেও চলে। ঘুম এলো না। নতুন জায়গাতে প্রথম দিন এবং রাতেও ঘুম আসে না। কিছুক্ষণ শুয়ে থেকে বিমু ঘর ছেড়ে উঠে বারান্দাতে গিয়ে নন্দার পাশের চেয়ারটা টেনে বসল। নন্দা বলল, বসো, ঘুম এলো না? না, অনেক পুরনো কথা মনে পড়ছিল। তোমার কথা, মহেন্দ্রর মায়ের কথা, বাবার কথা, মহেন্দ্রর কথা। মহেন্দ্র তো প্রেসিডেন্সির হোস্টেলে মাত্র 2 বছরই ছিল। তারপর পিজি হসপিটালের হোস্টেলে চলে গেল। বিরাট কম্পাউন্ডের মধ্যে একদিকে ছেলেদের হোস্টেল, অন্যদিকে মেয়েদের। ঘি আর আগুন একসঙ্গে সহাবস্থান করত যে কিভাবে, এ কথা ভেবে আমার খুব অবাক লাগত। তুমি বড় বেশি রোম্যান্টিক ছিল, তাই কি জানি, হয়তো এখনো আছি। আমার জন্মদিনে একবার একটি কবিতা লিখে আমাকে উপহার দিয়েছিলে, মনে আছে? আমার এখনো মনে আছে কবিতাটা। সত্যি? সত্যি। বলো তো দেখি কেমন মনে আছে। আমার তো মনে নেই। আমার কিছুই মনে থাকে না, ডিমেনশিয়ার মতন হয়েছে, ডাক্তারেরা বলেছেন। মহেন্দ্র থাকলে পরামর্শ করতাম, তবে একদিক দিয়ে মনে হয় ভুলে যাওয়া তো ভালোই। স্মৃতি সত্যি বেদনার। কবিতাটা বলো না। উপহার ভারী ভরিয়ে দিয়েছ তুমি, বারণ না মেনে আমার জন্মদিন। সাধ্য কি আছে প্রতিদানে কিছু দেব,
আকণ্ঠ আমি, নিমগ্নতম ঋণী। বাহ, আমি এত ভালো কবিতা লিখেছিলাম? শুধু কি একটাই, আরো কত কবিতা। আরো কি মনে আছে? আছে তো। তাহলে বলো শুনি। বারে বারে চেয়েও নাকু কারো পানে, প্রতিটি চাহনি যেন অজানিতে আসক্তি আনে। তুমি কবি হলে না কেন? কবি কি লিটল ম্যাগে কবিতা লিখলে বা নিজের পয়সাতে কবিতার বই প্রকাশ করলেই হয়? কবিত্ব তো থাকে বুকের ভিতরে। তাছাড়া দেশে এখন বড় বেশি কবি হয়ে গেছে। জীবনানন্দ বা শক্তি চট্টোপাধ্যায়, যাদের আমি প্রকৃত কবি বলে জানি, তাদের দুজনেরই মতে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আমিও সে কথা বিশ্বাস করি। কবি হব বলেই কবিতা লিখিনি কোনোদিন। নেহাত যখন না লিখে পারিনি তখনই লিখেছি। সেসব কবিতা আমারই নিজস্ব, অন্য কারোর জন্যেই নয়। এখন আর গান গাও না? না, কার জন্য গাইব? ভেবেছিলাম আমার নাতনি হলে নাতনিকে শেখাবো, সেসব তো দুরাশা। গান কি অন্য কারোর জন্য কোনো সময় গাইবার? গান গাইতে হয় নিজেরই জন্য। চাঁদ উঠলে, ফুল ফুটলে, চান ঘরে চান করতে করতে। তাছাড়াও অনেক সময় যখন নিজের মন চায় কিছু কথা বলতে, অথচ কারোর তা শোনার সময় থাকে না, তখনও গান গাইতে চায় প্রাণ। তা ঠিক অবশ্য। চা খাওয়ার পর নন্দা আর বিমু হাঁটতে বেরিয়েছিল। এখনো সামান্য রোদ আছে, কিন্তু সে রোদে অস্বস্তি হয় না, ভালোই লাগে। এই সময় প্রায় সব গাছেরই শুকনো পাতা ঝরে গেছে। যেগুলোর পুরোপুরি যায়নি তাদেরও পাতা ঝরা আরম্ভ হয়েছে। পায়ের তলায় মুচমুচ শব্দ করে মুচমুচে পাতারা গুড়িয়ে যাচ্ছে। এখন ওর পড়বার সময়। এদিকে অনেক বাঁশও আছে। সামনেই একটা জারুল গাছ। ভারী সুন্দর লাগে এই জারুল গাছ দেখতে। জারুল বাংলার সব গ্রামেই দেখতে পাওয়া যায়। সবাই যে এ গাছ চেনে তা নয়, কিন্তু যারা চেনে তারা জানে এদের সৌন্দর্যের কথা। মাদার গাছে লাল ফুল ফোটে, তবে মাদার এত রুক্ষ জমিতে কমই দেখা যায়। মাদার দক্ষিণ বাংলার জঙ্গলে ও গ্রামে বেশি দেখা যায়। এখন থেকে এই বসন্ত শেষের মিশ্র গন্ধ উঠছে হাওয়ায়। প্রতি গাছের গায়ে আলাদা আলাদা গন্ধ। নারীদের মতো প্রতি গাছের গায়ের গন্ধ আলাদা আলাদা। কোন সাহিত্যিকের লেখাতে যেন পড়েছিল বিনু, যাদের নাক আছে তারা জানেন। নাক থাকলেই তো আর নাক থাকে না, যেমন চোখ থেকেও অনেকের চোখ থাকে না। নন্দা একটা সাদা খোলের শাড়ি পরেছে, তাতে বেগুনি রঙা চওড়া পাড়। একসময় অনেক শাড়ির নাম জানত বিনু। এখন ছন্নমতি বিমলানন্দ সেই সব শাড়ির নাম ভুলে গেছে। যখন ওর রোজগার ছিল তখন সব শাড়ির নাম জানত। তখন প্রিয় নারীদের শাড়ি দিত পয়লা বৈশাখী এবং পুজোতে। কোরা তাঁতের শাড়ির গন্ধর সঙ্গে মিশে যেত প্রিয় নারীদের গায়ের গন্ধ। এখন তেমন প্রিয় কোনো নারীও নেই, তাই তাদের গায়ের গন্ধ ও শাড়ির গন্ধের খোঁজ আর রাখে না বিনু। একটা বোতামহীন গেরুয়া রঙা খদ্দরের পাঞ্জাবি আর ইস্ত্রিহীন পায়জামা পরেছে। মাথায় চিরুনিহীন এক মাথা এলোমেলো চুল, চোখে কালো ফ্রেমের সস্তা চশমা, বুক পকেটে গোজা একটি বল পয়েন্ট সস্তা কলম। তার চেহারা ও পোশাকে কিছুমাত্রই পারিপাট্য নেই। ফিটফাট থাকার কোনো প্রয়োজনই যেন তার নেই। নন্দা বলল, পাঞ্জাবির বোতাম নেই কেন? ছিল, সবই ছিল একসময়। কিছুদিন হলো সবকিছুই অপ্রয়োজনীয় হয়ে গেছে। যদি না পড়লে চলতো তবে এই পাজামা পাঞ্জাবিও পরতাম না। এখন সবকিছুকেই আধিক্য বলে মনে হয়। এমন অপার বৈরাগ্য হলো কেন? কেন যে প্রথম দিন থেকেই এই বৈরাগ্য ছিল না তাই ভাবি এখন। আমি তো স্যুট পরে টাই বেঁধে চাকরি করিনি কারোর কাছে কখনো। সেলস রিপ্রেজেন্টেটিভদের ভিড় সমাজের সর্বস্তরেই দেখি এখন বড় বেশি। আমার তো বিক্রি করার মতো কোনো সামগ্রীই নেই।
কারো পছন্দ অপছন্দের কোনো তোয়াক্কাই রাখি না, ব্যস্ত আছি। আজকাল ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এমনকি প্রফেসর সকলকেই দেখি প্রচণ্ড অর্থলোভী। সকলেই কিছু না কিছু বিক্রি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সব বিদ্যাই এখন অর্থকরী, বিদ্যার আলাদা কোনো দামই নেই। তা ঠিক, তবে তোমার বন্ধু মহেন্দ্র ব্যতিক্রম ছিল। সবসময় একটা বড় কিছু করার চেষ্টা ছিল তার। অবশ্য তোমার বন্ধু তো তোমার মতোই হবে। মহেন্দ্রর কথা বলো, শুনবো মন দিয়ে। ওকে মারলো কারা? কেন মারলো? ওকে কোনো পার্টি করতো? না, ওর কোনো রাজনৈতিক দল ছিল না। একটা কথাও প্রায় বলতো যে এই আনন্দনগরকে সত্যি সত্যি ও আনন্দনগর করে তুলবে। গ্রামের জন্য যতটুকু পারে তা করবার চেষ্টা করত সব সময়। ওদের যা জমি জমা ছিল প্রায় ও গ্রামের লোকেদের লিখে দিয়েছিল। এ নিয়ে পঞ্চায়েতের সঙ্গে তার মনোমালিন্যও হয়েছিল। পঞ্চায়েত বলছিল, তোমার জমি তা তুমি অন্যদের দিয়েও দিতে পারো, কিন্তু আমাদের সঙ্গে পরামর্শ করেই তোমার দেওয়া উচিত ছিল। তুমি কিছু কিছু জমি মাওবাদীদের দিয়ে দিলে, কংগ্রেসের সভ্যদের হাতেও তুলে দিলে। এটা কি ভালো হলো? মহেন্দ্র বলেছিল, আমি কোনো দলে নেই, কখনো ছিলামও না। সকলেই আমার কাছে সমান। ওদের কারোর গায়ে কি লেখা আছে কে মাওবাদী, কে কংগ্রেস আর কে সিপিএম? ওরা সকলেই সমান করি, কোনো ক্রমে বেঁচে থাকে। ওরা ওসব রাজনীতির কিছু বোঝেও না। নানা পার্টির নেতারাই ওদের গায়ে তকমা লাগায় নিজের সুবিধার জন্য। দেশের সাধারণ মানুষের অবস্থা দেখো আর নেতাদের অবস্থা দেখো। তাদের অবস্থা দিনে দিনে আরো খারাপ হচ্ছে, আর নেতারা ফুলে ফেঁপে উঠছে দিনকে দিন। তা বললে তো হবে না। মহেন্দ্র বলেছিল, আমি শুধু আনন্দনগরের কথাই জানি। লাল নীল তেরঙ্গা এসব কোনো দলেই আমি নেই, ছিলামও না। আর গ্রামের হতদরিদ্র মানুষদের ভালো করাই আমার একমাত্র ধ্যান ধারণা। মনিরাম ঠ্যাং বলেছিল, এসব বুলি কপ চালে তো হবে না। আপনিও তার মানে মাওবাদীদের দলে? যারা মাওবাদীদের দলে আছে তারাও কি মাওবাদ কাকে বলে জানে? আপনি কি একাই ব্যতিক্রম হতে চান? কি মনে করেন আপনি নিজেকে? ব্যতিক্রম হতে চাইলেও ক্ষতি কি? আপনার ক্ষতি না থাকতে পারে, এই আনন্দনগরের ক্ষতি আছে অবশ্যই। সেটা আপনাদের মত। আনন্দনগরের সব মানুষেরই কি তাই মত? আজকাল নির্দল বলে কোনো কথা নেই। নির্দলেরা সুবিধাবাদী। যখন যে দলে থাকলে তাদের আখের গোছানো যায়, তারা তখন তাদের দলে। এই সুযোগ সন্ধানীরাই দেশটাকে এবং বিশেষ করে রাজ্যটাকে ডুবোলো। কথাটা ঠিক নয়। এই গ্রামে বাস করে নির্দল এবং স্বাধীনচেতা হয়ে থাকাটা তো সম্ভব হবে না। কেন সম্ভব নয় বুঝিয়ে বলুন, কেন সম্ভব নয়? তাহলে একদিন পার্টির মানুষদের নিয়ে এসে ভালো করে বুঝিয়ে যাব, তবে তাই করবেন। নন্দ অনেকক্ষণ চুপ করে থাকলো। কিছু দূরেই একটা টিলা দেখা যাচ্ছিল, বেশি উঁচু নয়। টিলা যেমন হয় তেমনই আর কি। উপরে বাঁশ জঙ্গল, মাঝে মাঝে শাল ও সেগুন, অর্জুন, আমলকি এসব গাছ। এটাই কি ভালু ডুংরি? এটাই ভালু ডুংরি। মহেন্দ্রর খুব প্রিয় জায়গা ছিল ওটা। যখনই সময় বের করতে পারত তখনই এখানে একা এসে ওই কালো বড় পাথরটার উপরে চুপ করে বসে থাকত। মাঝে মাঝে আমাকেও সঙ্গে করে নিয়ে আসতো। কোন সময় আসতো? কোনো বাঁধা ধরার সময় নেই, ফাঁক পেলেই আসতো। আমি সঙ্গে এলে আমার গান শুনতে চাইতো। তাই? ও বলতো এটাই ওর সাধন পীঠ। এই ভালো ডুংরি নাকি ওর বাবারও খুব প্রিয় জায়গা ছিল। তবে ডুংরির নিচে বাঁশ জঙ্গল প্ল্যান্টেশন করার কারণে এবং জায়গাটাতে মানুষজনের আনাগোনা নেই বলেই সন্ধ্যের পর জানোয়ারেরা আসতো। আগে অবশ্য জঙ্গল খুব গভীর ছিল বলে শুনেছি মহেন্দ্রর মুখে। ক্লিয়ার ফিলিং হওয়াতে পুরনো জঙ্গলের আর কিছুই অবশিষ্ট নেই। বিয়ের পরে পরেও এখানের জঙ্গল খুবই গভীর ছিল। তখন চিতাবাঘে এসে মাঝে মাঝেই গায়ের মানুষদের বাছুরটা ছাগলটা তুলে নিয়ে যেত। শিয়ালও ছিল অনেক। প্রহরে প্রহরে তারা দল বেঁধে থাকত। এখন বন্যপ্রাণী আর দেখাই যায় না বলতে গেলে, তাই না?
চলো মহেন্দ্রর প্রিয় ওই পাথরটাতে গিয়ে বসি। একটু পরে অন্ধকার হয়ে যাবে, এখন তো কৃষ্ণপক্ষ, চাঁদ উঠলে উঠবে শেষ রাতে। অন্ধকারে ফিরবো কি করে আমরা? আমার হ্যান্ডব্যাগে একটা ছোট্ট টর্চ আছে, ফিরে যেতে অসুবিধে হবে না। তবে সাপের ভয় শুরু হলো এই সময় থেকে, চলবে পুরো বর্ষাকাল অবধি। এখানে কি কি সাপ আছে? অনেক রকম সাপই আছে, তবে বেশি মানুষ মারা যায় চিতি সাপের কামড়। সাপগুলো বড়ও হয় না, ছোট। হ্যাঁ, বেলে রঙের, 1 হাত মতো লম্বা হয়, আর মানুষের বাড়ির মধ্যে অথবা কাছাকাছি তাদের বেশি দৌরাত্ম্য। ঝাড়গ্রামের হাসপাতালে সাপে কাটার চিকিৎসা হয় না? সেরকমই। মহেন্দ্র বলতো ও যে হাসপাতাল বানাবে, মানে যে হাসপাতালটার বানানোর প্ল্যান ছিল, সেখানে সাপে কাটার ওষুধ সবসময় মজুত রাখবে, যাতে এই অঞ্চলের একজন মানুষও সাপের কামড়ে মারা না যায়। সত্যি, প্রায় 60 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু শুধু বক্তৃতাবাজি ছাড়া আর কিছুই হলো না দেশে। গ্রামে গঞ্জের গরিব মানুষেরা। যা বলেছ। অলোক রঞ্জন দাশগুপ্তর একটা কবিতা ছিল, তাতেই চোচনা দিয়ে ভাত মেখে খাবার কথা ছিল। এখন বক্তৃতা দিয়ে ভাত মেখে খাওয়া ছাড়া আর কিছুই করার নেই। পণ্ডিত জওহরলাল নেহরু অ্যান্ড কোম্পানি ভাইও আর বেহেনদের অনেক বক্তৃতা দিয়ে গিয়েছেন, আর আরো ধৈর্য করতে বলে গিয়েছেন। আর কত ধৈর্য ধরবে মানুষ? ধৈর্য ধরার তো সীমা আছে, সব সীমা অতিক্রান্ত হয়ে যাচ্ছে যে। তার ইতালিয়ান নাতবউ এখন ভারতের হর্তাকর্তা। জরুরি অবস্থার সময় আমরা প্রমাণ করেছি যে হাতে চাবুক নিয়ে দাঁড়ালে তবেই আমাদের টনক নড়ে। আগে ইন্দিরা গান্ধী, আর এখন সোনিয়া গান্ধী আমাদের চালিকা শক্তি। এই পুরুষহীন দেশটা নেহরু পরিবারের হাতেই শেষ হয়ে যাবে আমাদের চোখের সামনে। এমন কাপুরুষ পদলেহনকারী জাত পৃথিবীর আর কোনো দেশে আছে বলে জানা নেই। একের পর এক দল আসছে, বক্তৃতার ফুলঝুরি ফুটছে, সাংসদদের মাইনে বাড়ছে আর সুযোগ সুবিধা বাড়ছে, আর দেশের মানুষেরা না খেয়ে পড়ে আছে, বিনা চিকিৎসাতে মারা যাচ্ছে। বছরের পর বছর পূর্ত মন্ত্রীরা বাঁধ বানাবার, রাস্তা বানাবার নির্লজ্জ প্রতিশ্রুতি দিয়ে চলেছেন, আর পরের নির্বাচনের মুখ চেয়ে আমরা বসে আছি। আমাদের সন্তান সন্ততিরাও এমনই করে ভবিষ্যতের দিকে তাকিয়ে যার যার জীবন শেষ করে দেবে। মহেন্দ্রর ছেলে অনেক আর পুত্রবধূ উর্বশীর মতো ভাগ্যবান ভাগ্যবতী যারা এই হতভাগ্য দেশ ছেড়ে চলে গিয়ে বেঁচে আছে, তারা ছাড়া অন্যদের কি হবে? আনন্দগড়ের মানুষদের দেখেই পুরো দেশটার একটা স্পষ্ট ছবি চোখের সামনে ফুটে ওঠে। বসো। মহেন্দ্রকে খুন করলো কারা? কিসের জন্য? তোমার কোনো ধারণা আছে? কি করে বলবো, তবে পঞ্চায়েতের ওরা ছাড়াও আসল কারণটি আমার মনে হয় ঈর্ষা। মহেন্দ্র নিজের স্বার্থর কথা ভাবত না, দেশের ও দশের জন্যই ওর একমাত্র চিন্তা ছিল। সে কারণেই এই স্বার্থান্বেষীদের এত রাগ ছিল ওর উপরে। সকলের চোখের সামনে প্রতিবাদের একটা জাজল্যমান উদাহরণ হয়ে উঠেছিল মহেন্দ্র। ও যেহেতু কোনো দলেরই ধ্বজাধারী ছিল না, তাই দলবাজি যারাই করে তাদের সকলের কাছেই অসহ্য হয়ে উঠেছিল মহেন্দ্র। কত দলই তো আছে এবং প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু তাদের মধ্যে কটি দল সত্যি সত্যি মানুষের চাহিদা ভাবে, দেশের মানুষের ভালো চায় না বলেই মহেন্দ্রকে তারা দু চোখে দেখতে পারত না। এত মানুষ ওকে ভালোবাসত, কিন্তু মহেন্দ্র খুন হওয়াতে তারা কেউই প্রতিবাদ করতে এগিয়ে এলো না। এখন রাজনীতি তো নিয়ন্ত্রিত হয় বন্দুক আর AK-47 রাইফেল। সাধারণ মানুষের সাধ্য কি যে ওদের মোকাবিলা করে? সবাই সব বোঝে, কিন্তু নীরব থাকে। এদের মোকাবিলা করতে তো আগ্নেয়াস্ত্র প্রয়োজন। দেশের যা অবস্থা হচ্ছে তাতে গৃহযুদ্ধ ছাড়া প্রতিকার হওয়া মুশকিল। এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? কে বা কারাই যোগাচ্ছে এসব? তা নিয়ে আমাদের ভাবনা চিন্তার অবকাশ কোথায়? এই আগ্নেয়াস্ত্রর জোগাড় বন্ধ করতে পারত সরকার। যারা এসব আনছে তাদের শিক্ষা না দিতে পারলে এই নৈরাজ্য চলবে। এখন সব দলের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র আছে, ল্যান্ডমাইন, অটোমেটিক রাইফেল, এইসবেরই দিন এখন।
বন্দুকের নলই সমস্ত ক্ষমতার উৎস। নকশালদের এই স্লোগানই কি তবে সত্যি হবে? তাই তো হয়ে উঠেছে। তবে শুধু মাওবাদী কেন, অন্য সব দলও তো সেই গৃহযুদ্ধের পথেই চলেছে। দিল্লিতে বসে নেতারা এখন কোটি কোটি টাকা খরচ করে এই সমস্যার মোকাবিলা করতে চাইছেন। পুলিশে কুলোচ্ছে না, আধা সামরিক এমনকি সামরিক বাহিনী দিয়েও মোকাবিলা করার চেষ্টা হচ্ছে এখন। অথচ সমস্যার মূলে গিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা হচ্ছে না আদৌ। এই অবস্থা রাতারাতি তৈরি হয়নি। বুদ্ধিজীবীরাও তো নেমে পড়েছেন ময়দানে। তারা নিজেদের প্রচার ও প্রসারের জন্য এতটাই চিন্তিত, তার এক কণাও দেশের মানুষদের জন্য নয়। আসল সমস্যাটা কোথায় বলতো? মহেন্দ্র কি কিছু বলতো? বলতো বই কি, বলতো এই সমস্যার মূলে গিয়ে গোড়া থেকে একে উৎপাদিত না করতে পারলে এর কোনো সুরাহা হবে না। সেই গোড়ার সমস্যাটা ওর মতে কি ছিল? ও বলতো দেশের মানুষদের অভাব মোচন, তারা যাতে খেতে পড়তে পায় তার বন্দোবস্ত করা। নিহত মানুষদের ক্ষতিপূরণ দিয়ে ও তাদের আত্মীয়দের চাকরি দিয়ে এর মোকাবিলা করা যাবে না। একেবারে গোড়ায় গিয়ে এই সমস্যাটা শিকড় ওপরাতে হবে, তবে যদি কিছু হয়। সেটা ঠিক। একটা মানুষ তার গ্রামের মানুষদের ভালো করতে গিয়ে প্রাণ দিল, তার স্মৃতিটুকু তো আমাদের মুছে ফেললে চলবে না। তুমি মহেন্দ্রর যোগ্য সহকর্মিনীও বটে, মন্ত্র শিষ্যা। ওসব জানি না। একটা মানুষের সঙ্গে এতগুলো বছর কাটালাম, তার ভাবনা চিন্তা, তার বিশ্বাসকে খুব কাছ থেকে দেখলাম। কিছু প্রভাব তো পড়বেই আমার উপরে। নিশ্চয়ই পড়বে। এর জন্য কারোর কাছেই তোমার জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। মহেন্দ্রর অসম্পূর্ণ কাজ করে যাওয়াই তোমার ব্রত হওয়া উচিত। আর আমি যখন এসে পড়েছি, আমাকেও তোমার পাশে রেখো। আমাকে দিয়েও কিছু কাজ করাও। আমার জীবনের এতগুলো বছর তো বৃথাই নষ্ট করলাম, আমার জীবনটাও এ কাজে সার্থক হবে। তুমি টুপামারোদের সম্বন্ধে কিছু জানো? না তো, তারা কারা? তারা ফিলিপিন্সের বিপ্লবী, আমাদের নকশালদেরই মতো। তাদের কি কথা? তারা বলতো, ইফ দ্য কান্ট্রি ডাজ নট বিলং টু এভরিওয়ান, ইট শ্যাল বিলং টু নো ওয়ান। বাহ, চমৎকার কথা। হ্যাঁ, কিন্তু কথাটা শুধু কথার কথা করে রাখলেই তো চলবে না। এই কথাকে সত্যি করে তোলার সাধনাতে আমাদের সকলকেই চেষ্টা করতে হবে। নইলে এই স্বাধীনতা আন্দোলনের শহীদই নয়। নানা বিশ্বাসে ভর করে নানা মত ও পথের যে শয়ে শয়ে মানুষ নিজেদের জীবন দিল, তাদের জীবন দেওয়াটাও মিথ্যা হবে, তাই না? তাই তো, 100 বার। কিছু একটা করার সময় এসেছে। কারোরই নিশ্চেষ্ট হয়ে বসে থাকার উপায় নেই এখন। চলো, কথায় কথায় রাত নেমে এলো। রাত শুধু আনন্দনগরের এই ভালুডুমরিতেই নয়, রাত নেমেছে পুরো দেশে, বিশেষ করে এই বাংলাতে। রাতের পরেই সকাল আসে, তাই যেন আসে। আসবার সময় মনে হয়েছিল অনেকখানি পথ, ফেরার সময় তা মনে হলো না। ছাড়া ছাড়া জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ, গাছের ডালের ফাঁকে ফাঁকে তারা ভরা আকাশ। তারারাও আলো দেয় অনেক, চাঁদনি রাতে বোঝা যায় না। এই বড় তারাটা কি তারা? ওটা তো ধ্রুব তারা। তুমি তারা কি একেবারেই চেনো না? তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা। মনে আছে এই গানটি তুমি গাইতে মামা বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে? তোমার গানের গলা কিন্তু খুবই ভালো ছিল, গান ছাড়া তোমার উচিত হয়নি। আমি গানকে কোথায় ছাড়লাম, গানই তো আমাকে ছেড়ে গেল। বলেছ ভালোই। তোমার গলাতে একটি গান আমার খুবই প্রিয় ছিল। কি গান? ঘাটে বসে আছি, আনমনা বহিয়া যেতেছে সুমলয়, সে হাওয়াতে তরি ভাসাবো না, যাহা তোমা পানি নাহি বল। আমারও খুবই প্রিয় গান ওটি। শোনাবে? সময় সুযোগ করে শোনাবো ক্ষণ। কথাগুলো ভারী সুন্দর। রবি ঠাকুরের কোন গানের কথা অসুন্দর? সে কথা ঠিক,
আমার মেজো মামা গান জানতেন না, কিন্তু গীতবিতানের সব গান মুখস্থ ছিল। অবসর সময়ে বসে বসে গীতবিতান পড়তেন। ভালুডুংরেতে তো দেখালে, কিন্তু এখানে নদীও আছে নিশ্চয়ই, নইলে ছোট মাছের টক খাওয়ালে কি করে? যা আছে এখানে তাকে নদী ঠিক বলা যায় না, পাহাড়ি নালা, তার নাম বিছিয়া নালা। অধিকাংশ সময়ই তীর তীর করে বয়, মাঝে মাঝে দহ মতো আছে, এক মানুষ মতো গভীর। সেখানেই ছোট ছোট মাছ জমে এসে। তবে বর্ষাকালে এর রূপ দেখতে হয়। মহেন্দ্র তো খুব রোমান্টিক ছিল। বিয়ের পরে পরে প্রথম যখন আনন্দনগরে আসি, পূর্ণিমা রাতে নিজে নগ্ন হয়ে আমাকেও নগ্ন হতে বাধ্য করে। এই বিছিয়া নালার দহতে আমরা চান করতাম, সাঁতার কাটতাম। আমি বলতাম আমার ভয় করে, পাহারা দেবার তো কেউই নেই। মহেন্দ্র আকাশে তারাদের দেখিয়ে বলতো, এতজন পাহারাদারেও কুলোচ্ছে না তোমার? আগে যদি জানতাম তাহলে আমি তখন চোরা হয়ে আসতাম, ভয়ার হয়ে। আর কি হচ্ছে? আমি বলছি বিপদের কথা। আমি তো বলছি সম্পদের কথা। ঠাট্টা নয়, এইসব জায়গাতে চোর ডাকাতের ভয়ের চেয়েও অন্য ভয় বেশি ছিল। কিসের ভয়? রাতের বেলা কত রকম অশরীরীদের দৌরাত্ম এখানে। কত সুন্দরী নগ্নিকা মেয়েরা চুল খুলে খিলখিল করে হাসে, নাচে, গায়। পদভোলা পুরুষদের ফুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলে। ইস, তারা ভুল করে তো আমাকেও নিয়ে যেতে পারে। এখন আর তাদের দেখা পাওয়া যায় না। প্রতিদিনই তো কোনো না কোনো দলের হাতে কেউ না কেউ খুন হচ্ছে। কত মুন্ডহীন শরীর, কত রক্তাক্ত মৃতদেহ। মৃতদের নিঃশ্বাসে এখন বাতাস ভারী হয়ে থাকে। দিনকাল সব বদলে গেছে। রোমান্টিসিজমের দিন শেষ। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। তুমি সঙ্গে ছিলে তাই এলাম, নইলে কতদিন যে রাতের বেলা এদিকে আসিনি। দেখো, আমাদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির বাইরের ওই মার্কারি ভেপার ল্যাম্পটার কমলা রঙা আলো বহু দূর থেকে দেখা যায়, মনে হয় কোনো স্বপ্নের দেশের আলো। ঠিক তাই। বাড়িতে গিয়ে এখন কি করবে? প্রথমে চান করব। কুয়োর জল কিন্তু ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে। কয়েকদিন থাকার পরে এই জঙ্গলি আবহাওয়াতে অভ্যস্ত হয়ে গেলে তারপরে করলে ভালো করতে। বাহ, এখনই করতে ইচ্ছে করছে, চানের জন্য অপেক্ষা করতে পারবো না। চান করার পরে কি করবে? তুমি কি করবে? আমি তো টিভি দেখবো। রবিবার ছাড়া অন্যদিন নানা বাংলা সিরিয়াল থাকে। তুমি বাংলা সিরিয়াল দেখো? সে তো বুড়ো বুড়ি আর ঘরের বউরা দেখে। আর তুমি কি দেখো? আমি টিভি খুব কমই দেখি। দেখলে ন্যাশনাল জিওগ্রাফিক, অ্যানিমাল প্ল্যানেট এবং ফক্স চ্যানেলে পুরনো ছবি বা যুদ্ধের ছবি দেখি। খবর দেখলেও বিবিসি চ্যানেল দেখি। দেশি চ্যানেলে খবর মানেই তো খুন খারাপির ছবি, গা গোলায় আমার। তা যা বলেছ, আমারও অসহ্য লাগে। সত্যি আমাদের জীবনের সব দিকেই একটা অবক্ষয় এসেছে বলে মনে হয়। এখন আমাদের কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার নেই। কি করা যাবে? বঙ্গভূমির এই সার্বিক অবক্ষয় রুখতে এখন আমাদের সকলকেই এক এক ডজন ডন কিহোতে হতে হবে। ডন কিহোতে হতে হবে বললেই তো হবে না। অত খচ্চর কোথা থেকে জোগাড় হবে? প্রায় সব খচ্চরই তো ড্রাফটেড হয়ে গেছে। প্রতিটি নির্বাচনের আগে প্রাইভেট অ্যাম্বাসেডার গাড়ি যেমন রিকুইজিশন হয়। ছন্নমতির কথা শুনেই হেসে উঠল নন্দা। বলল, চলো হাত মুখ ধুয়ে খেতে বসা যাক। ঝুমরু, তুমি যতদিন আছো ততদিন রাতে ও তোমাকে খাইয়ে দাইয়ে তারপর বাড়ি যাবে। অত রাতে? হাদা ওকে পৌঁছে দিয়ে আসবে, সাইকেলে লণ্ঠন ঝুলিয়ে। লাঠি আর লণ্ঠনের আজকাল মানসিক জোর দেওয়া ছাড়া আর কোনো ভূমিকা নেই। এসব এখন নিছকই রিচুয়ালস হয়ে গিয়েছে, অভ্যেস। এদের আর কোনো উপযোগিতা নেই। তা ঠিক, তবে মনের জোরটাও তো অনেক। সেই জোরটিতে টান পড়লেই তো সব দিক অন্ধকার। সে কথাও মানতে হয় বই কি। যাক, একটু পরে তাহলে ঝুমরুর সঙ্গে দেখা হবে। সে মেয়ে দেখতে কেমন? সে সাঁওতাল, ফিগার তো খুবই ভালো, গলার স্বরও মিষ্টি, মুখশ্রীও মিষ্টি। তবে তার অসুবিধা কি? কিসের অসুবিধা? পুরুষদের কাছে মেয়েদের চেহারাটাই তো সব। সত্যি, তোমরা বিধাতার এক আশ্চর্য সৃষ্টি।
খুব জোরে হেসে উঠল নন্দা, বলল, বুড়ো বয়সে শক্ত কম নয়। ঝুমরুদের দুটো সন্ডাগুন্ডা বলবান ছেলে আছে, তাদের এখন বড় যৌবন, তোমার মাথা কুড়ুলের এক কোপে ফাঁক করে দেবে। না না থাক বাবা, দরকার নেই অন্য কিছু ভাববার। এইসব বাধা বিপত্তি আছে বলেই সমাজ টিকে আছে, তা না হলে যা খুশি তাই করতো সবাই। এটাই আসল কথা। আমারও মনে হয় ভয় যদি না থাকতো তবে আমাদের সকলেরই মনের আগল খোলা রূপটি বেরিয়ে পড়তো। ভাগ্যিস ভয় ছিল, বিবেক টিবেক কিছু নয়, আসলে ওই ভয়টাই আমাদের বাঁচিয়ে রেখেছে। নন্দার গেটের পাশে দুটি শিরীষ গাছ আছে, তাদের ফিনফিনে পাতার আড়াল থেকে নানা তারা উঁকি দিচ্ছে, আর গাছেদের কাণ্ডগুলি মার্কারি ভেপার ল্যাম্পের সোনালি আলোতে স্বপ্নের দেখাচ্ছে। ভিতর থেকে হাদা ও ঝুমরু এগিয়ে এলো। এই তাহলে ঝুমরু, তন্নি তরুণী সে। নন্দা নিশ্চয়ই মিথ্যে বলেছে বিমুকে। ঝুমরুর স্বামীর কত বয়স তা জানে না বিমু, কিন্তু সে নিজে বলবান যুবক হলেও হতে পারে। ঝুমরুর যদি দুই ছেলে সত্যিই থেকে থাকে তবে তারা এখনো শিশু বা কিশোর। হাত ধুয়ে এসো, খাবার দাও ঝুমরু। আর কালকে ঝিলিকমারির হাট আছে, ছন্নমতি বাবু নিজে যাবেন বলেছেন, হাদাও যাবে, কিন্তু বাজার একেবারেই করতে পারে না। কিসের সঙ্গে কি দিয়ে রান্না করতে হয় সে সম্বন্ধে আর কোনো ধারণাই নেই। ঝুমরু নিজে রাঁধে, ও খুব ভালো পারে হাট করতে। ঝুমরু বলল, কটাতে যাবেন? প্রশ্নটা যদিও করলো নন্দাকেই, কিন্তু বিমুকেও শুনি। হাট তো লাগতে লাগতে বেলা 2-3টে হয়েই যায়। হাতি যখন আসে এসব এলাকাতে তখন অন্য কথা, দিনে মানেই হাট বসে যায়, তখন তাড়াতাড়ি ভেঙেও যায়, নইলে এই নিয়মই চালু থাকে। তোমরা যা বলবে তাই হবে। আমি কি এখানে নিয়ম কানুন জানি না, কখনো হাট করেছি? ছেলেবেলাতে বড় মামার সঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুরের হাটে গিয়েছিলাম একবার, সেই কতদিন আগের কথা, ভালো মনেও নেই। এসো এবারে খেতে বসো। ঝুমরু, এবারে গরম করে দে খাবার। পরদিন দুপুরে হাটে যাওয়ার জন্য পথে বেরিয়ে হাদা বলল, আপনি কি সাইকেল চালাতে পারেন ছন্নমতি বাবু? পারি বই কি। এ বাবুর প্রায় নতুন সাইকেলটা তো রাখাই আছে, বাবু চলে যাওয়ার পরে কেউই চড়ে না, আপনি তাতেই চড়বেন এবার থেকে। আজকের দিনটা একটু কষ্ট করে হেঁটেই যেতে হবে। তুমিও কি হেঁটে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমিও। ঝিলিকমারির হাট কত দূরের পথ? তোমার তো সাইকেল আছে। তা থাক, আমি একা সাইকেলে যাব আর আপনারা সবাই হেঁটে যাবেন, তা কি হয়? তুমি যা ভালো মনে করো। ঝুমরুও কি সাইকেল চালাতে পারে? প্রয়োজনে চালায়, কিন্তু কেরিয়ারে বসে আমার গাড়ি চড়িয়ে যাতায়াত করে। আসলে লেডিস সাইকেল হলে শাড়ি পরে চালাতে সুবিধে হতো। তা তো বটেই। কতখানি পথ বললে না তো? এই 2-2.5 মাইল হবে। আনন্দনগর গ্রাম থেকে কাছে হয়, বাবুর এই ডেরা তো গ্রাম থেকে দূরে। দূর থেকে হাটের কোলাহল ভেসে আসে, নারী পুরুষের মিলিত কণ্ঠস্বর। পরদিন বিকেল বিকেল ওরা গিয়ে পৌঁছাতে পৌঁছাতেই শোরগোলটা যেন হঠাৎ বেড়ে গেল। কি হলো কে জানে, এ গোলমাল তো হাটের গোলমাল নয়, তবে কিসের গোলমাল? হাদা বলল, আর একটু এগোলেই বোঝা যাবে। হাদা একটু এগিয়ে গিয়ে ব্যাপার কি তা জেনে এসে আতঙ্কিত গলাতে বলল, এক গনু মাহাতোকে ওরা এত লোকের সামনেই খুন করে গেছে। ততক্ষণে হাটের মধ্যে ছোটাছুটি আরম্ভ হয়েছে। কেন, কি করেছিল গনু মাহাতো? নাকি পুলিশদের খবরাখবর পৌঁছে দিত। থাকতো কোথায়? বাঁশপাহাড়িতে। সেটা কোথায়? কাছেই একটা গ্রাম, বড় পাহাড়ের কোলে। গনু মাহাতো করতো কি? ই আবার করবে, সামান্য জমি জমা ছিল, চাষবাস করতো, আর এইসব ফেরেববাজি করে যা উপরি রোজগার করতে পারতো তাই করত। খুব গরিব ছিল বুঝি? এখানে ছন্নমতি বাবু বড়লোক আর কজন। এখনই পুলিশ চলে আসবে, তখন যাকে ভাবে তাকেই ধরে নিয়ে যাবে, মেয়ে মধ্যে কোনো বিচার করবে না। আমাকেও ধরবে নাকি?
ধরতেই পারে। ঝুমরু বলল, বাবুকে তো ধরতে পারে, বাইরের মানুষ, এখানের কেউই তো বাবুকে চেনে না, পুলিশরা তো চেনেই না। বাবুকে পেলে থানাতে জিজ্ঞাসাবাদ করার নামে ধরে নিয়ে গিয়ে খুব পিটাই দেবে। অত সহজ নয়, বাবু ইংরেজিতে ওদের সঙ্গে কথা বললেই ওরা বুঝে যাবে ছন্নমতি বাবু সাধারণ মানুষ নন। ঝুমরু বলল, হাদা, তুই একটা হাদাই বটে, বাবু ইংরেজি জানে বলেই বাবুর ভয়টা আরো বেশি। এখন বাজলো কটা? 4টে বাজতে চললো। থানায় খবর দিতে গেছে অধর মুন্ডা, তার মোটর সাইকেলে করে, পুলিশ এলো বলে। তারা কিসে আসবে? জিপ থানাতে এই সময় থাকলে জিপে করেই আসবে, হয়তো বড়বাবুও আসবে, না থাকলে মোটর সাইকেলে আসবে। এখানে পুলিশ কি অত্যাচার করে? অত্যাচার করে না এমন পুলিশ আছে নাকি কোথাও? আছে গো, আছে, আগেকার দিন নাই। পুলিশেরা নিজেরাও গুঁতো খাচ্ছে ক্রমাগত, তাদেরও কি কম মরেছে? তাদেরও ভয় ধরেছে। তাছাড়া উপরের গুঁতোয় তারা এখন সামলেও গেছে অনেক, মানুষের সঙ্গে ভদ্রলোকের মতো ব্যবহার করছে। সব দল যখন দিশেহারা, তারা নিজেরাও দিশেহারা। পরের ভোটে কারা জিতবে কারা হারবে তার তো কোনো স্থিরতা নেই। ঝুমরু আর ভোঁদার কথোপকথনের মধ্যেই আরো কিছু লোক জমে গেল ওদের কাছে। ঝুমরু অদূরে উপর হয়ে পড়ে থাকা লাশের দিকে চেয়ে একবার ডুকরে কেঁদে উঠেই থেমে গেল। কোনো অদৃশ্য মানুষ যেন তার গলা টিপে ধরল। হাঁদাকে বিমু বলল, তুমি চিনতে নাকি? কে না চিনত, ঝুমরুও চিনত। বিয়ার আগে ঝুমরুর বাড়িও তো ওই গ্রামেই ছিল। ঝুমরু মুখে আঁচল চাপা দিয়ে বলল, ছেলেবেলাতে নানা খেলাধুলাও করেছি ওর সঙ্গে, ওকে চিনি, ওর বাড়ির সকলকেও চিনি। গনুর একটা ছোট ছেলে আছে গো। হাঁদা বলল, ওইসব মেয়েলি মায়াতে বিগলিত না হয়ে ঝুমরু কেজি 6 আলু, একটু শেরখানেক মুগের ডাল, ওল কচু, 1 ডজন মুরগির ডিম আর অন্য সবজি যদি পাস্ত নিয়ে নে। সর্ষের তেল নেয়ার কথা বলেছিলেন মা। ইঞ্জিন মার্কা তেল নেব? আরে না না, গগন মাহাতোর ঘানি টাটকা তেল নিবি। তার তেলে আজকাল ভেজাল দিচ্ছে, সর্ষের সঙ্গে অন্য তেলের ভেজাল দিচ্ছে শুনছি নাকি। তার সঙ্গে তৃণমূলীদের মাখামাখি, তার উপর এখন রাটিও কেউ কাটতে সাহস পায় না। এদিকে ভেজাল তেলের দামও বাড়িয়ে দিয়েছে সেরে 2 টাকা। তাহলে তো আমাদের ছিপিএমি ভালো ছিল, তৃণমূলীরা তো দেখছি আরো অত্যাচারী। হাঁদা বলল, বাবু আপনি এই তেঁতুলতলাতেই থাকুন, আমি আর ঝুমরু যাবো আর আসবো। ইতিমধ্যেই হাট তো ফাঁকা হয়ে যাচ্ছে, আমরা যাই। যা ভালো মনে করো তোমরা তাই করো। যে লোকটাকে মারলো সে কোন দলের? আছে সিপিএম এর। শালারা সব দলই সমান, দেশটা দিনে দিনে উচ্চন্নে যাচ্ছে, এদেশে আর থাকাই যাবে না। এদেশে থাকা যাবে না তো যাবে কোন দেশে? এদেশেই তো থাকতে হবে, তোমাদেরও অস্ত্র হাতে নিতে হবে। আমাদের টাকা কোথায়? অত টাকা আমরা পাবো কোথায়? তেঁতুলতলার নিচের পাথরে বসে ভাবছিল ছন্নমতি, ও যে কেন মহেন্দ্রর মৃত্যুর পরে এখানে এলো। এমন সময় মনিরাম ঢ্যাং এসে বলল, আপনি নাকি মহেন্দ্রবাবুর তেল কল চালু করার কথা ভাবছেন বাবু? ভাবছিলাম তো বটেই। তেল কলের লেবার আমরাই ঠিক করে দেব। কল চালু করতে কম করে 1020 টাকা লাগবে। আমাদের দিলে আমরাই সব পার্টস কিনে মিল চালু করার বন্দোবস্ত করে দেব, আপনার চিন্তা নেই। কেন? আমি নিজেই যদি পার্টস ইত্যাদি কিনে মিল চালু করে দিই তাহলে আপনার অসুবিধাটা কোথায়? সুবিধাই বা কি? সে আপনার ভাবার কথা, আপনি বাইরের লোক। আপনি এসে জুড়ে বসলে তো আপনাকে কর্তৃত্ব করতে দেব না আমরা, সবকিছু পঞ্চায়েতি দায়িত্ব নেবে। দেখি, ভাবি কি করি না করি। ভাবুন, তবে ওই কথাটা মাথায় রাখবেন। যে লোকটা মারা গেল গনু বা ধনু, সে কোন দলের? তা কি করে বলবো, এখন তো প্রায় রোজই একজন না একজন খুন হয়ে যাচ্ছে। যারা মরছে তারা কোন দলের আর যারা মারছে তারা কোন দলের এখন তা তো বোঝার উপায় নেই। এখন মানুষদের ভূতে মারছে।
আপনারা পঞ্চায়েত থেকে জোট বেঁধে ওই খুনোখুনি বন্ধ করতে পারছেন না? না পারলে পঞ্চায়েত থেকে লাভ কি? অত্যন্ত গভীর কথা। এখন সর্ষের মধ্যেই ভূত ঢুকে গেছে, 7 ভূতের কারবার। সেই ভূত ছাড়াবে কে? কি শান্তির জায়গা ছিল এই আনন্দনগর, আর আস্তে আস্তে কিরকম শ্মশান হয়ে যাচ্ছে। মহেন্দ্রবাবুর মতো পরোপকারী মানুষকেও মেরে দিল ওরা। ওরা কারা তা কি আপনারা আন্দাজ করতে পারেন না? আপনারা তো সব স্থানীয় মানুষ। পারলে তো কথাই ছিল না, বললাম না ভূতে মারছে। তা আপনারা সবাই কি চুপ করে থাকবেন? প্রতিরোধ গড়ে তুলবেন না কোনো? কে করবে প্রতিরোধ? যে প্রতিরোধ করতে যাবে তাকেই মেরে দেবে এরা। এরা কারা? বললামই তো, তা বোঝবার উপায় নেই কোনো। সিপিএম না কংগ্রেস না তৃণমূল না মাওবাদী, তা আমরা বলবো কি করে? এখন এত রকম দল, এত রকম রাজনীতি যে আমাদের বোঝাবুঝির বাইরে চলে যাচ্ছে সব। এই স্রোতের সঙ্গে ভিড়ে গিয়ে এখন বাঁচতে হবে। পুলিশ মিলিটারি সবই তো ব্যর্থ। সবাই বলছে বদলা চাই, বদল চাই। বদল হলেই কি মানুষের সুখ শান্তি আসবে? মানুষ দুটো খেতে পাবে? তাই যদি না হয় তবে এই পরিবর্তন দিয়ে কি হবে? সেইটাই তো কথা। এখন দেখতে হবে সামনের নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতাতে আসে তাহলে সব ঠিক হয়ে যায় কি যায় না। অনেকে তো বলছে সবকিছুই বদলে যাবে। পঞ্চায়েত প্রধান তার টেরিলিনের পাঞ্জাবির বুক পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে একটা ছন্নমতিকে দিল। ধন্যবাদ, আমি সিগারেট খাই না, মাঝে মধ্যে বিড়ি খাই। খেলে হাঁদার কাছ থেকে চেয়ে নেব। ঠিক আছে, সাবধানে থাকবেন। আপনি বাইরের লোক, খুবই অসময়ে এসেছেন এখানে। আপনি যে কোন দলের তা এখানে কেউই জানে না, তাই সকলেই আপনাকে সন্দেহ করবে। যে লোকটি খুন হলো তার কি হবে? কি আবার হবে? ঝাড়গ্রাম থেকে পুলিশ আসবে, এসে ডেড বডি নিয়ে যাবে, তারপর পোস্টমর্টেম হবে। তার আত্মীয়রা এতক্ষণে খবর পেয়ে গেছে নিশ্চয়ই, তারা দাহ করবে পোস্টমর্টেম হয়ে গেলে। পুলিশ কিছু লোককে ধরে নিয়ে যাবে জিজ্ঞাসাবাদ করার জন্য, কাউকে কাউকে অ্যারেস্ট করবে, থানাতে আটকে রাখবে, কেস দেবে কারোর কারোর বিরুদ্ধে। কিছু লোক জেলে পৌঁছবে, তাদের বউ ছেলে মেয়েরা না খেয়ে থাকবে। এই রকমই তো চলছে কিছুদিন। এই খুনের বদলা নেবার জন্য আবার খুন হবে কেউ। সবই ভূতের কারবার। ঝুমরু আর হাদা ফিরে এলে ওরা বাড়ির দিকে এগোল। নন্দা বলল, ভালো লাগলো? ভালো লাগারই তো কথা ছিল, কারণ যে কোনো হাটে এলেই সেখানে হৃদস্পন্দন বোঝা যায়। বিকিকিনির গভীরে সেই জায়গার প্রাণের স্বরূপ বোঝা যায়। তবে আজকে তো হাট লাগতে না লাগতে পুরো ব্যাপারটাই চটকে গেল। কিছুই তো পাইনি হাটে, খাবে কি? তুমি যা খাবে তাই খাবো। আমি তো ভিন গ্রহ থেকে আসিনি। ভিন গ্রহে তো এখন ধনু মাহাতো পৌঁছে গেছে। জমালয়ে না দেবালয়ে তা কে জানে। কোনো একটা আলয়ে তো বটে। সত্যি, কারোর মৃত্যু হলেই ওসব ভাবনা মনে আসে। মানুষ মরে কি কোথাও যায়? সম্ভবত যায় না। যা হবার তা হয়ে যায় এ জন্মের মতো। স্বর্গ নরক এ সবই কি মিথ্যা? আধুনিক বিজ্ঞান বিশ্বাসী মানুষ তো তাই বলছে। তুমি ওকে বিশ্বাস করো যে স্বর্গ বা নরক নেই? পুরোপুরি বিশ্বাস করি না, আবার পুরোপুরি অবিশ্বাসও করি না। কেন? আমি তো সামান্য বুদ্ধির মানুষ, আমি আর কতটুকু জানি। তোমাদের বড় বড় বিজ্ঞানীরা যেমন আইনস্টাইন এবং স্টিফেন হকিন্স, তারাও তো নিঃসন্দেহ নন ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে। তারাও সন্দিহান। কেউই পুরোপুরি নিরীশ্বরবাদী নন। ঈশ্বর যদি থেকে থাকেন তবে স্বর্গ নরকও থাকতেই পারে। ভর সন্ধ্যেতে এসব তত্ত্বালোচনা থাক। এই তর্কর তো কোনো শেষ নেই, অন্তত আমাদের মতো সাধারণ মানুষদের কাছে। ঠিক আছে, চুপ করলাম। কথা ঘোরাবার জন্য নন্দা বলল, আজ রাতে কিন্তু তোমার জন্য বিশেষ কিছু রাঁধিনি। ওরও দোষ নেই কোনো। ভেবেছিল হাট থেকে নানা জিনিস কিনে আনবে তোমার জন্য। তুমি আসার পরে এই তো প্রথম হাট, তা কি কাণ্ড হলো দেখো। তোমার কপালটাই খারাপ। আমার কপাল এমনিতেই খারাপ, খুবই খারাপ। সেই কপাল খারাপতর হবে যে এমন আশঙ্কা আমার অন্তত নেই।
ছন্নমতির কপাল বলে কথা, ভালো হলেই বা কত ভালো হবে। একদিন তোমাকে এ নামে ডেকেছিলাম, তাও সে কত বছর আগে। সেই জন্য তুমি আমাকে দায়ী করে রাখবে সারা জীবন? তোমার সারা জীবনের এখনো তো অনেকটাই বাকি আছে। এই সামান্য ব্যাপারটা নিয়ে সারাটা জীবনকে টানা কেন? নাম তো জামারই মতো। কিসের মতো? জামারই মতো। বিশেষ করে আমার মতো সাধারণ মানুষের দেয়া নাম। পছন্দ না হলে তো ছুঁড়ে ফেলে দেবে। আমার দেওয়া নাম নিয়ে তোমার বিড়ম্বিত হওয়ার বিন্দুমাত্র কারণ নেই। তুমি তো বললে যে নাম হচ্ছে জামারই মতো। একবার সাত করে কেউ পরিয়ে দিলে এবং সেই নামের ডাকে যদি অন্য সাড়া দেয়, তবে অত সহজে ফেলে দেওয়া যায় না। তোমার মতো অত কথার মারপ্যাচ আমি জানি না। আমার এখন অনেক চিন্তা। প্রতিদিনই এখানকার এবং পুরো পশ্চিমবাংলার অবস্থা যেমন ঘোরালো হয়ে উঠেছে, তাতে এখানে আমি কতদিন থাকবো বলতে পারছি না। বিশেষ করে একজন বিধবার ঘরে। বিবাহিত অবিবাহিত সধবা বিধবার কোনো তফাৎ নেই। মানুষ মাত্রই যে একা, এর চেয়ে বড় সত্য তো আর নেই। তুমি যদি চাও তাহলে তোমার সঙ্গে বাকি জীবন আমি থাকতে পারি, তোমার ভাষায় সারা জীবন। কিন্তু যদি তুমি চাও, এই বন্দোবস্তের সুবিধা যেমন আছে, অসুবিধাও কম নয়। ভালো করে ভাবতে হবে। তোমাকে যেমন আমাকেও। সারা জীবনের সিদ্ধান্ত বলে কথা। নন্দা চুপ করে রইল। একটা তক্ষক ডেকে উঠল বাইরের অন্ধকারে কোনো গাছ থেকে। চারবার ডাকল তক্ষকটা। বিমু বলল, তোমার মনটা আজকে খুবই বিক্ষিপ্ত আছে। এখন এসব সিরিয়াস কথা বাদ দাও। সময় তো অনেকই আছে দুজনের হাতে, পরে ভেবে দেখা যাবে। নন্দা তবুও চুপ করেই রইল। তারপর বলল, চলো বাইরে গিয়ে বসি। আজকে কেমন গুমট করেছে, রাতে ঝড় বৃষ্টি হবে বোধহয়। ধনু মাহাতোর মৃতদেহ পুলিশকে নিয়ে গেল। এতক্ষণ ধরে পড়ে থাকলে রক্তের দাগ সহজে যাবে না। বিনু ভাবছিল, কলকাতা বা অন্য শহরের মানুষেরা এই আনন্দনগর এবং তার মানুষদের সম্বন্ধে কোনো ধারণাই রাখে না। খবরের কাগজে আর টিভিতে খুনো খুনের খবর পড়ে ও দেখে ঠিকই, কিন্তু দারিদ্র্য এবং অসুবিধার প্রকৃত রকম সম্বন্ধে কোনো খোঁজই রাখে না। কোনো নেতার কোনো দল দেশের এইসব সাধারণ মানুষদের কথা ভাবে? সাংসদরা নিজেরাই নিজেদের মাইনে বাড়াতে ব্যস্ত। আর বাড়ানো মানে কি? যে দেশের মানুষরা এইভাবে বেঁচে আছে, খাবার নেই, পানীয় জল নেই, ওষুধ নেই, শিক্ষা নেই, বিজলিবাতি নেই, গায়ে জামা নেই, শীতবস্ত্র তো নেই, তাদের দণ্ডমুণ্ডের কর্তারা, নেতারা, সাংসদরা লক্ষ লক্ষ টাকা মাইনে এবং আরও নানা সুবিধা লুটপাট করে নিচ্ছে। তাও তো এসব তো প্রকাশ্য রোজগার। তার উপরে কত রকমের যে 2 নম্বরই ধান্দা আছে, তাদের সে খবর কজন রাখে? এই লোকগুলো কতগুলো নির্লজ্জ জানোয়ার। সকলে না হলেও 90% মানুষগুলোর কোনো রকম লজ্জা বোধ নেই। কি ভাবছো চুপ করে? কত কথাই তো ভাবছি, কিন্তু শুধু ভাবছি। আজ যে ধনু মাহাতো যেভাবে মারা গেল, তার প্রতিকার কি আমি একা করতে পারবো? ভেবে তো সমস্যার কিনারা হবে না। প্রতিকার একমাত্র করা যেতে পারে যদি আমার হাতেও অস্ত্র থাকে। মাওবাদীরা বলতো না যে বন্দুকের নলই ক্ষমতার উৎস? এই কথাটাই হয়তো সত্যি কথা। আমরা পৃথিবীর যে কোনো দেশের দিকেই তাকাই, যারা আমাদের দেশের বর্তমান অবস্থার মতো অবস্থার মধ্যে দিয়ে এসেছে, তাদের দিকে তাকালে দেখতে পাবে যে অস্ত্রধারীদের মোকাবিলা অস্ত্র দিয়েই করতে হয়। এই যজ্ঞে শিশু, যুবক, যুবতী, প্রৌঢ়, বৃদ্ধ, বৃদ্ধা সকলকেই সামিল হতে হবে। শুধুমাত্র ছাগলের দুধ খেয়ে চরকা কেটে আর বকুনি বকে যে স্বাধীনতা একদিন এসেছিল, তা যে থাকবার নয়, তা আজকে বোঝা যাচ্ছে। সেই স্বাধীনতার বাইরের মোড়ক অনেক পুরনো বাড়ির পলেস্তারার মতো খসে খসে পড়ছে এবং আরও পড়বে। ছাগলের দুধ খাওয়া স্বাধীনতার পরিণতি এরকমই হওয়ার কথা ছিল,
একদিন এই ভারতবর্ষেই একথা প্রমাণিত হবে যে ওই স্বাধীনতা স্থায়ী হওয়ার না, হওয়ার যে নয় তা আজও আমরা যদি বুঝতে না পেরে থাকি তো কবে আর বুঝব? তুমি ভুল করছো। সাবেক বিদেশিদের কথা বাদই দিলাম, সাম্প্রতিক অতীতের মার্টিন লুথার কিং থেকে বারাক ওবামা সকলেই গান্ধীজিকে দেবতার আসনে বসিয়েছেন, একথা ভুলে যেও না। ভুলে যায়নি, কিন্তু ইংরেজিতে প্রবাদ একটা আছে, ইউ শুড কম্পেয়ার লাইক উইথ লাইফ। গান্ধীজি আদর্শ হিসাবে চমৎকার, কিন্তু ওকে মেনে চলা যায় না। গান্ধীজির দিন আর নেই, পৃথিবী বদলে গেছে, পৃথিবীর পরিবেশ বদলে গেছে, পৃথিবীর গতি প্রকৃতি বদলে গেছে। এই পৃথিবীতে মহাত্মা গান্ধী বা মার্টিন লুথার কিং, এমনকি যীশুখ্রিস্টও অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। আদর্শ হিসাবে ওরা কোটি কোটি মানুষের বুকে থাকবেন, কিন্তু ডি ফ্যাক্টো নেতা হিসেবে ওরা বাতিল হয়ে গেছেন। এখনকার স্বাধীনতা সংগ্রাম রাইফেল হাতে নিয়েই লড়তে হবে, নইলে ধনু মাহাতোর মতো লক্ষ লক্ষ মানুষ অসহায়ের মতো মরবে আমাদের চোখের সামনে। আমরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। কিন্তু আমার বিশ্বাস যে নবীন প্রজন্ম এবারে ঘুরে দাঁড়াবে। এরা আর পড়ে পড়ে মার খাবে না, এরাই রাইফেল হাতে নিয়ে এই একতরফা অন্যায়ের প্রতিকার করবে। যা অন্যায় তাকে অন্যায় বলে চিহ্নিত করবে। তুমি দেখি মাওবাদীদের মতো কথা বলছো। হ্যাঁ, শুধু মাওবাদী কেন, ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, সকলের কথাই বলছি। একটা লন্ডভন্ড হয়ে যাক এবারে, সেই শ্মশানে দাঁড়িয়ে নতুন এক দেশের জন্ম হোক, দেশের ভিতরই পাকা হবে। এই রক্তস্নানের মধ্যে দিয়েই নতুন এক ভারতবর্ষের ভোর আসবে। ইচ্ছে করলেই অস্ত্রশস্ত্র আমদানি কি বন্ধ করা যায় না? কোনো সমস্যারই মূলে গিয়ে আঘাত করার ইচ্ছা আমাদের কারোরই নেই। এত কোটি মানুষের দেশ আমাদের, অথচ মুষ্টিমেয় কিছু মিথ্যাচারী সুযোগ সন্ধানী মানুষ আমাদের চোখের সামনে দেশটার প্রতিনিয়ত সর্বনাশ করছে। আমরা 5 বছর অন্তর অন্তর সেজে গুজে গিয়ে এক চোরের দলকে ছেড়ে অন্য এক দলকে ক্ষমতাতে আনছি। তোমার কি মনে হয় না যে মমতা ব্যানার্জি অন্যরকম? আমার মনে হওয়ার উপরে কিছুই যায় আসে না। উনি যা বলছেন তা ওকে করে দেখাতে হবে। দিল্লির রেসকোর্স রোডের মালিকদের কবজা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রজন্মের পর প্রজন্ম আমরা তাদের পদলেহন করেছি, তার জন্য যে মূল্য দিতে হয় সেই মূল্যই দিতে হবে। এই প্রাথমিক অভ্যন্তরীণ মুক্তিটাই আসল মুক্তি। এই মুক্তি না এলে বাইরেও মুক্তি আসবে না। তোমার যা মতিগতি দেখছি তাদের তুমি তো যখন তখন খুন হয়ে যাবে। মহেন্দ্রও খুন হয়েছে, কিন্তু মহেন্দ্রর যা বক্তব্য ছিল তা মনে মনে ছিল। তোমার তো সেসব কথা প্রকাশ্যে। মহেন্দ্ররও প্রকাশ্যে আনা উচিত ছিল, এখনো প্রকাশ্যে না আনলে আর কবে আনা হবে বলো? দেশটাই যদি না থাকে তবে কিসের রাজনৈতিক দল আর তাদের নেতা নেত্রী? তাদের আসার দরকার কি? আর তো সময় নেই নন্দা, যা করার এখনই করতে হবে। এই পুতুল খেলা আর চলবে না। তুমি আমাকে বড় চিন্তাতে ফেললে বিমু। আমার প্রথম যৌবনের খেলার সাথী তুমি কি আমাকে কষ্ট দেওয়ার জন্য এখানে এলে এত বছর পরে? যা কিছু তুমি করতে চাও আমার চোখের আড়ালে গিয়ে করো। তোমার বন্ধুর মধ্যেও আগুন ছিল, কিন্তু সে আগুন ছাই চাপা আগুন। তুমি যে দেখছি জ্বলন্ত অগ্নিপিণ্ড। এত বছর কি তুমি ঘুমিয়েছিলে? তুমি কি শীতকালের সাপের মতো এতদিন হাইবারনেশনে ছিলে? গান গাইতে, সাহিত্য পড়তে রোমান্টিক ছিলে আদ্যপান্ত। আর তোমার মধ্যে যে এমন একজন মানুষ বাস করত তা তো ঘুণাক্ষরে জানতে পারিনি। যাকগে, থামাও এসব সাংঘাতিক কথাবার্তা। তার চেয়ে বরং একটা গান শোনাও তো। কত বছর পরে তোমার গান শুনব। গান আর গাইতে পারি না, গাইতে গেলেই রবীন্দ্রনাথের সেই গানটির কথা মনে হয়। কোন গান? গাইতে পারবো না, গান গাইতে ভুলে গিয়েছি। গানের বাণী শুধু শোনাচ্ছি তোমাকে, যদি তুমি না শুনে থাকো। এই গান কম মানুষই জানে, আরো কম মানুষে গায়। কোন গান তা তো বলবে। আমায় বলো না গাহিতে, বলো না। এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা?
শুধু মিছে কথা ছলনা, এ যে নয়নের জল, হতাশের শ্বাস, কলঙ্কের কথা, দরিদ্রের আশ। এ কি বুক ফাটা দুঃখে গুমরেছি বুকে গভীর মরম বেদনা। এ কি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা। এসেছে কে হেথা যশের কাঙালি, কথা কেথে কেথে নিতে করতালি। মিছে কথা কয়ে, মিছে যশ লই, মিছে কাজে নিশি চাপনা। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাবে চাহে জননীর লাজ। কাতরে কাঁদিবে, মায়ের পায়ে দিবে সকল প্রাণীর কামনা। এ কি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা। আমায় বলো না গাহিতে, বলো না। চলো এবারে চান করে নিয়ে খাওয়া দাওয়া করবে, চলো। নন্দা, গলা দিয়ে ভাত কি নামবে? হ্যাঁ, তো লক্ষ লক্ষ লোকের গলা দিয়ে যদি নামতে পারে তাহলে হয়তো আমারও নামবে। গলার জোর চলে গেছে, না প্রতিবাদের ভাষা বের হয় এই গলা দিয়ে, নাই ভাত নামে। ধনু মাহাতোর মৃত্যুর পর 7-8 দিন হয়ে গেল। গত কদিন বিমুকে বাড়ির বাইরে যেতে দেয়নি নন্দা। মহেন্দ্র চলে যাওয়ার পরেই একাকিত্ব, অসহায়তাতে প্রায় অভ্যস্তই হয়ে উঠেছিল নন্দা। বিমু এই কদিন হলো এসেছে, তাতেই তার উপরে নির্ভরশীল হয়ে উঠেছে নন্দা অনবধানে। আসলে সব মানুষই কম বেশি পরনির্ভর। একটা ভর দেওয়ার সুযোগ পেলেই অন্যের উপর ভর দিতে চায়। আসলে মানসিকতাকে আমাদের মধ্যে অধিকাংশই পরগাছা, ভাবছিল নন্দা। আজ সন্ধ্যের পর ছন্নমতির সঙ্গে হাঁটতে বেরিয়েছিল নন্দা। নন্দা গা ধুয়ে নিয়েছে, একটি হালকা হলুদ শাড়ি পরেছে, গাঢ় হলুদ ব্লাউজের সঙ্গে। একটা বিদেশি পারফিউম ছিল ড্রেসিং টেবিলে। শেষবার মহেন্দ্র যেবার কলকাতা গেছিল সেবারই নিয়ে এসেছিল কলকাতা থেকে। রাতের বেলা বেরোনো কি নিরাপদ হবে, বিশেষ করে তোমার পক্ষে? এখানে মেয়েদের তো কোনো ভয় দেখি না। পুরুষগুলোর কাম ক্রোধ কিছুই নেই মনে হয়। খুনোখুনি যা হয় তা পরিকল্পনা মাফিকই হয়, হঠাৎ ক্রোধের বশে নয়। ক্রোধেও যেমন নেই, কামও নেই। পুরুষেরা বোধ হয় পুরুষত্ব হারিয়ে ফেলছে। কারোর চোখেও তো কাম দেখি না আজকাল। আজকাল পেটের ভাতের চিন্তায় দিন কাটে সকলে, খিদেই একমাত্র রিপু। অন্য রিপুগুলো সম্ভবত নিস্তেজ, নিস্তব্ধ হয়ে উঠছে ক্রমশ। এটা ভালো কি খারাপ সে সম্বন্ধে এখনো নিশ্চিন্ত নই। আজ চাঁদের আলো বেশ স্পষ্ট হয়ে উঠেছে। উঠবেই তো, আজ বোধহয় শুক্লা পঞ্চমী। পূর্ণিমা আসবে, আর তো বেশি দেরি নেই। আশাই তো জীবন, সে পূর্ণিমাই হোক কি প্রেমই হোক। কোন দিকে নিয়ে চললে আমায়? তবে যেদিকেই নিয়ে যাও আমি বিনা প্রশ্নে যাব। এতটা নির্ভরতা? বলবো অন্ধ নির্ভরতা ভালো নয়। এ পথে তো বহুবারই গেছো আগে, তবুও চিনতে পারছো না? পথ না চিনেই তো যাওয়া ভালো, তাহলে গন্তব্যে পৌঁছানোটা সোজা হয়। তাছাড়া পথপ্রদর্শক যখন সঙ্গেই আছে। তুমি আসার পর থেকে একটি প্রশ্ন করব তোমাকে ভেবেছি, করব করেও করা হয়নি। কি প্রশ্ন বলো? তুমি তোমার পৈতৃক আবাস ছেড়ে এলে কেন? তাতে তোমার তো পূর্ণ অধিকার ছিল। যে অধিকার নিজের অর্জিত নয় তাকে আমি অধিকার বলে মানি না। তোমার নিজস্ব অর্জন বলতে কি আছে? আমি ব্যাংকের পেনশন বা টাকার কথা বলছি না। নিজস্ব অর্জন বলতে মানুষকে ভালোবাসার ক্ষমতা, তোমাকে ভালোবাসার ক্ষমতা। তোমাকে ভালোবাসতে পারাটাই আমার গর্বের অর্জন। আসলে তুমি বড় বোকা। প্রথম যৌবন থেকেই তোমাকে আমি যে নিঃশর্তে ভালোবেসেছিলাম এই কথাটাই তুমি বুঝলে না। আমি চিরদিন আড়ালেই থেকেছি। মহেন্দ্র যে আমার চেয়ে সব দিক দিয়েই ভালো সে কথা জানতাম বলেই ও যখন তোমার উপরে জবরদখল নিল তখন আমি নীরবে সরে দাঁড়ালাম। জীবনের অনেক ক্ষেত্রে লাঠিলাঠি করা যায় না,
সব ক্ষেত্রেই গায়ের জোর খাটে না। আত্মসম্মান জ্ঞান যাদের আছে তারা অমন স্থূলতায় বিশ্বাস করে না। যা কিছু আপনা থেকে আসে, সহজে আসে, সেটুকু নিয়েই খুশি থাকতে চায় তারা। আমি জানি যে তোমার বিপদে আমি পাশে থাকতে পারিনি, অথবা থাকতে চাইও না, কিন্তু তার যথেষ্টই কারণ ছিল। তুমি আমার মনকে কখনো পড়তে চেয়েছিলে? নিজের আত্মবিশ্বাস নেই যেমন তোমার, তোমার কথাতেই বলছি তোমাকে, তেমন আমার ছিল। পূর্ণ মাত্রাতে ছিল বলেই তুমি এই দীর্ঘদিন অপেক্ষা করে যখন এক সকালে অটো থেকে নেমে এসে আমার দোরগোড়াতে দাঁড়ালে, তখন তোমার নিজের সম্বন্ধে কোনো সংশয় ছিল না তোমার মনে। এক আশ্চর্য সময় জ্ঞান আছে তোমার। মহেন্দ্র থাকতে তুমি এলে অনেক ঝামেলা হতে পারত। তোমাকে ছন্নমতি বলে ডাকি, তুমি আসলে আদৌ ছন্নমতি নও। না, তুমি আমাকে ঠিকই চিনেছিলে। জীবনে আরম্ভ করেছিলাম অনেকই, কিন্তু কিছুই শেষ করতে পারলাম না, সম্পূর্ণ করলাম না কোনো কিছুই। আইন পড়তে গেলাম, ভেবেছিলাম, এবং গুরুজনদের ইচ্ছে ছিল যে বড় মামার জুনিয়র হয়ে প্র্যাকটিস করব। কিন্তু বঙ্কিমবাবুই সার কথা বুঝিয়েছিলেন। ওর যেটা বুঝতে অনেকদিন সময় লেগেছিল, আমার তা বুঝতে সময় লাগেনি। আইন ব্যবসার মতো অন্তঃশ্বাসশূন্য পেশা আর দুটি নেই। আইন এদেশে এক তামাশা মাত্র। বড় লোকেরাই পয়সা খরচ করে সে তামাশা দেখতে পারে। মাওবাদেরা আজে বাজে লোকেদের মারছে, কিন্তু দেশের কিছু ডাক্তার এবং উকিল, ব্যারিস্টারদের আগে মারা উচিত ছিল। বুঝলে নন্দা, আমি সত্যিই ছন্নমতি। তারপরে গান শিখলাম কিছুদিন, কিন্তু পরে ছেড়ে দিলাম। পেশাদার হওয়া আমার হলো না, কারণ আমার ধারণা হয়েছে হয়তো আমি ছন্নমতি বলেই যে অধিকাংশ পেশাই শুধুমাত্র পয়সা রোজগারের পথ। কোনো পেশার সঙ্গে বিবেক বা কর্তব্য বোধের কোনো সম্পর্ক নেই, অথচ সেই সব মানুষই দেশের চেহারা বদলে দিতে পারতেন। তুমি কি আজকাল চিত্তরঞ্জন দাস বা ডক্টর বিধান রায়ের মতো উকিল বা ডাক্তার দেখাতে পারবে? আমার নামকরণ একেবারে পারফেক্ট। আমার মতো ছন্নমতি আর কে আছে? পথটা খুব চেনা চেনা লাগছে। লাগবেই, এটা তো ভালো ডোংরেরই পথ, প্রায় পৌঁছে গেছি। তাই দেখো, চাঁদের জোর বেড়েছে বলে জায়গাটাকে কেমন অচেনা অচেনা লাগছে। পথের চেহারা পাল্টে যায় বলেই গন্তব্যকেও নতুন লাগে, তাই না? চলো গিয়ে বসি একটু। কোনো ভয় নেই তো এখানে? না, আমি অভয় দিচ্ছি। আমি থাকতে তোমার ভয় কি? কথাটা উল্টো হলেই ভালো হতো। মানে আমি থাকতে তোমার কোনো ভয় নেই, এ কথা বলতে পারলে কথাটা সুখশ্রাব্য হতো। ভালডুংরিতে পৌঁছে কিন্তু একেবারে চুপ করে থাকবো আমরা, ভাববো। কি ভাববো? নিজের নিজের ভাবনা। পণ্ডিচেরির অরবিন্দ আশ্রমে যেমন কন্টেমপ্লেশনের একটা আলাদা জায়গা আছে, এবং অগণ্য আশ্রমবাসী এবং আগন্তুকরা ঘড়ি ধরে সেখানে কন্টেমপ্লেশন করেন, ভালুডুংরিও আমাদের সেরকমই জায়গা। চুপ করে বসো ছন্নমতি, দেখো তোমার যদি সুমতি হয়, এই ডুংরি, গাছপালা, চাঁদের আলো, পিছন দিয়ে বয়ে যাওয়া নালার শব্দ, ধনু মাহাতোর মৃত্যুর অভিঘাত, সব ধীরে ধীরে নিজের মধ্যে আত্মস্থ করে নাও। দেখবে তুমি কেমন স্থিতধী হয়ে উঠেছ। তোমার মধ্যে ছটফটানি শান্ত হয়ে যাবে। তোমাকে আমি আর কখনো ছন্নমতি বলে ডাকবো না। ছন্নমতি চুপ করে রইল, কোনো জবাব দিল না। সত্যি এই শুক্লপক্ষের আরণ্যক রাত ধীরে ধীরে বিমুখে আচ্ছন্ন করে ফেলতে লাগে। কেন যুগ যুগ ধরে আমাদের দেশের সাধু সন্ন্যাসীরা বনে, পাহাড়ে, নদী তীরে একলা থেকেছেন এবং ভেবেছেন, তা যেন বিমু বুঝতে পারল ধীরে ধীরে। বিমু একা এলে মনটাকে শান্ত করে চুপচাপ বসতে পারত, কিন্তু ও জানে যে একেবারে একা না থাকলে ওর মন শান্ত হতে পারে না।
ওর মনে পড়ে গেল যে মহেন্দ্র ছাত্রাবস্থাতে প্রায় একটা ছড়া বলতো যখন তখন, ঠিক দুপুর বেলা ভূতে মানে ঢেলা। এখন যদিও দুপুর বেলা নয়, তবুও কেন যে ওই ছড়াটার কথা হঠাৎ মনে পড়ে গেল ছন্নমতি, তা ওই জানে। প্রতি মুহূর্তেই চাঁদটা বড় হচ্ছে। দেখতে দেখতে 15 মিনিট কেটে গেল। বিমু উঠে দাঁড়াল, যদিও দাঁড়াতে ইচ্ছে করছিল না। ঠিক সেই সময়ই ডুংরির পিছন দিকে নালাটার খোল বরাবর কয়েকজন মানুষের গলা শোনা গেল। একজন বলল, এখনই কি করতে হবে যা করার? না রে না, এখন না। এই কণ্ঠস্বরটি চেনা মনে হলো বিমু। সকলকে ডাকতে হবে নাই? যত মানুষে জানবে তাদের বুকের মধ্যে প্রশ্নটা ততই চারিয়ে যাবে, তবে না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। এবার স্পষ্ট চিনতে পারল মনিরাম ঠ্যাঙের গলার স্বর। তবে এবারে আমরা পলাইগা, চল। তাই চল। পার্টির যা নির্দেশ তাই করতে হবে। তা তো হবে কি। তারপর আধো অন্ধকারে ছায়ামূর্তিগুলো শুকনো পাতা মচমচ করে মারিয়ে উধাও হয়ে গেল। শুকনো পাতা নন্দা পায়ে মারালেও এরকম শব্দ হয়, আর এই লোকগুলো মারালে অন্যরকম শব্দ হয়। এদের পায়ে মৃত্যুর গন্ধ ওড়ে। কাল সকালের কথা কি বলছিল ওরা? ওরা মানে ওদের তো আমি চিনি না, তবে মনিরাম ঠ্যাঙের গলার স্বর আমি চিনতে পেরেছি। বলছিল পার্টির নির্দেশ। কোন পার্টির? এখন পার্টির রং চেনা ভারী মুশকিল। চেনা যাবে নির্বাচনের পরে। তবে কাল সকালে আমিও তৈরি হয়েই যাব। আমার তো একটা চোরাই পিস্তল আছে, তা আমি নিয়ে এসেছি। .32 পিস্তল, গুলি ভরা। সেটা আমার পাঞ্জাবির নিচে থাকবে, প্রয়োজনে ব্যবহার করব। আমি ভালো মানুষ মহেন্দ্র নই। আমার অনিষ্ট করতে এসে দেখুক না ওরা। এসব না করলে কি হতো না? তুমি একা আর ওরা অনেকে। যা কিছু করার তা একা একাই করতে হয়, দলে থাকে ভীরুরা। এবারে চুপ করো। অ্যাম্প্লিফায়ারে তোমার পরবর্তী পদক্ষেপের ভবিষ্যৎবাণী না করলেই চলবে। ছন্নমতির মুখের দিকে একটু অবাক হয়ে চেয়ে বলল নন্দা। এই মানুষটিকে যেন চেনে না এমনই মনে হলো ওর। ওরা দুজন ফিরে এলো নন্দার দিকে। এলোমেলো হাওয়া দিচ্ছে, আর একটা গাছেদের ডাল ঝর্ণা তুলছে। হাওয়াটা যেন ডালপালগুলোকেও উথাল পাথাল করে তুলেছে। প্রত্যেকের মনই এখন উথাল পাথাল। আজ রাতে পোস্তবাটা, ডিম সেদ্ধ, লাউয়ের তরকারি, এঁচুড়ের তরকারি এবং মগনদের দোকানের কচি পাঠার ঝোল রান্না করেছিল ঝুমরি, আর আনারসের চাটনি। ব্যাপারটা কি? আজই কি আমার শেষ খাওয়া নাকি ফাঁসির খাওয়া? ভালোবেসে ঝুমরু সব রেঁধেছে, ওরকম করে বললেও মনে দুঃখ পাবে। কাউকেই তো দেওয়ার মতো কিছুই দিতে পারিনি এ জীবনে। সুখ যখন দিতে পারিনি কাউকে, তখন দুঃখই বা দিতে যাব কেন? তোমার কথার ছিঁড়েই আলাদা। তা তো হবেই, আমি যে ছন্নমতি। কাল সকালে তুমি কিন্তু বাইরে বেরোবে না, গেলেও তোমার সঙ্গে হাদা আর ঝুমরু যাবে। ছন্নমতি চুপ করে বসে রইল। আজকের সকালটা ভারী সুন্দর। নন্দা তখনও ঘুমিয়েছিল। কোকিল, বুলবুলি, টুনটুনি, হঠাৎ হাওয়ার মধ্যে সবুজ ঝলক তুলে চলে যাওয়া টিয়া, নরম রোদ, মিষ্টি হাওয়া, সব মিলেমিশে এক চমৎকার আমেজ। ছন্নমতি খুব ভোরে ওঠে। নন্দা তখনও শুয়েছিল। নন্দার চোখে মুখে ভারী এক প্রশান্তি। এখনো হয়নি, কিন্তু শিগগিরই হবে। কাল রাতে সেরকমই আভাস দিয়েছিল নন্দা ছন্নমতিকে। আগামীকাল রাতে নন্দাকে বড় আদর করবে ছন্নমতি। দুজনের কারোরই কোনো পিছুটান নেই। কাল রাতের সিদ্ধান্ত কবে তা ফলপ্রসূ হবে তা ঈশ্বরই জানেন। আজ ঘুম ভেঙে ওঠার পর থেকেই ভারী ভালো লাগছে ছন্নমতির। ঝুমরু চা করতে দেরি করে। ওর গ্রাম থেকে আস্তে আস্তে দেরিও হয়ে যায়। ওরও তো সংসার আছে, স্বামী আছে,
দাম্পত্যের বাঁধন আছে। সপ্তাহে 2-3 দিন স্বামীর আদর খেতে হয়, স্বামীকেও আদর করতে হয়। বোঝে ছন্নমতি, তাই ওর সকালে আসতে দেরি হওয়ায় মনে কিছু করে না। কেনই বা করব? সুখী হও, সুখী থাকো সকলে, প্রত্যেকে। If the country does not belong to everyone, it shall not belong to anyone. খবরটা পৌঁছাতে পৌঁছাতে সকাল 10টা হলো। অন্য জায়গাতে হয়তো অনেক আগেই পৌঁছেছে। ছন্নমতিকে হেমব্রমের চায়ের দোকানে 2-3টি মোটর সাইকেল করে এসে ওরা গলিতে ঝাঁঝরা করে দিয়ে গেছে। ছন্নমতির ডান পকেটে পিস্তল ছিল গুলি ভরা। তাতে হাত ঠোকাবার আগেই একটি মোটর সাইকেল থেকে 2টি পার্টির ছেলে এসে ভোজালি দিয়ে হাতের কবজি থেকে হাত আলাদা করে দিয়েছিল। পিস্তল চালাবার সময় কোথায় পেল? কথাই বলে, কথা পড়ে হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। সারা গ্রামগঞ্জ, চারপাশের 10টা গ্রাম, সবাই এই খবরে মর্মাহত, কেউ বা উল্লসিত। কে জানে কার মনে কি ছিল বা আছে। যা ঘটবার ঘটে গেছে। এখন পশ্চিম বাংলাতে এবং ভারতের অন্যান্য জায়গাতেও রোজই ঘটছে। ন্যায় অন্যায় সব মাখামাখি হয়ে গেছে। ছন্নমতি আর নন্দার এই উপাখ্যান নিয়ে যদি কোনো লেখক কখনো কিছু লেখেন, তবে ছন্নমতির কথা আর নন্দার অপূর্ণ কামনা বাসনা চরিতার্থ হবে। আমি তো লিখতে জানি না। যারা পারেন তাদের মধ্যে এক বা একাধিক লেখক কোনোদিনও এই উপাখ্যান সুন্দর করে লিখবেন, এই প্রার্থনা। এখানেই শেষ হলো বুদ্ধদেব গুহর লেখা ছন্নমতি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।